আমরা এই অধ্যায়ে প্রথমে যেটা নিয়ে আলোচনা করব পদার্থ। এই পদার্থকে দুই ভাগে ভাগ করছি আমরা। পদার্থ সাধারণত আমরা পদার্থকে দুই ভাগে ভাগ করব। একটাকে বলবো আমরা মৌলিক পদার্থ, আর একটাকে বলবো আমরা যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ আর একটাকে বলবো আমরা যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ, এই দুই ধরনের পদার্থ হইতে পারে, মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ। তো দেখো এখন মৌলিক পদার্থ কাকে বলি? যে সমস্ত পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে আমরা মৌলিক পদার্থ বলি। আর যে সমস্ত পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়াও অন্যান্য পদার্থ পাওয়া যায়, তাকে আমরা যৌগিক পদার্থ বলি, তাই না? দেখো মৌলিক পদার্থ কি হইতে পারে, আমি যদি একটু ছোট ছোট করে কিছু পয়েন্ট লিখে দিই। মৌলিক পদার্থ ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কিছু পাওয়া যায় না, ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য পদার্থ পাওয়া যায় না, অন্য পদার্থ পাওয়া যায় না, তুমি এটাকে ভাঙবা, তুমি যদি একটা অক্সিজেনকে ভাঙো, দেখো তুমি অক্সিজেন পরমাণু ছাড়া অন্য কিছু পাবা না, ঠিক আছে? যেমন আমি যদি একটু এক্সাম্পল দেই, তুমি একটা নাইট্রোজেনকে ভাঙো, তো এই নাইট্রোজেনকে ভাঙো, তুমি অক্সিজেনকে ভাঙো, হাইড্রোজেন গ্যাসকে ভাঙো, তুমি এদেরকে ভাঙলে দেখবা এরা ছাড়া অন্য কোনো পদার্থ বের হবে না। তুমি একটা অক্সিজেনকে ভাঙলা, অক্সিজেনই পাচ্ছ। একটা যদি তুমি একবার পরমাণুকে আরো বেশি করে ভাঙো, তখন তুমি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাবা এগুলোর ভিতরে। ওই হিসাব আলাদা, আমরা ওইদিকে এখনই যাচ্ছি না। তো আপাতত আমরা বলতেছি ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। আর যৌগিক পদার্থ কাকে বলি? যাদের ভাঙলে একাধিক পদার্থ পাওয়া যায়, কি হইতে পারে? একটা উদাহরণ, তোমরা সবাই একটা কমন উদাহরণ দাও তো। একটা যৌগ আছে, বলে দিলাম যার পারমাণবিক ভর 18, বলে দিলাম আবারও যার পারমাণবিক ভর কত? 18। এই যৌগটার আমাকে একটু উদাহরণ দাও তো, কি হইতে পারে? বলো সবাই, কি হইতে পারে এই যৌগটা? একটা যৌগিক পদার্থকে আমি ইন্ডিকেট করতেছি যার পারমাণবিক ভর হবে 18। একটু তোমরা সবাই বলো তো, কোন পদার্থকে আমি ইন্ডিকেট করতেছি পারমাণবিক ভর 18, একটা যৌগিক পদার্থ? আমাকে বলো একটু সবাই, কোন পদার্থ? আচ্ছা, এই যে আরিফ সবার আগে অ্যান্সার দিছে H2O। হ্যাঁ, H2O। ওয়ালাইকুম সালাম তৃষা। আচ্ছা, H2O পারমাণবিক ভর 18, H2O। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, ফর এক্সাম্পল H2O। এই যে H2O একটা পদার্থ, একে ভাঙলে তুমি কি পাবা? একে ভাঙলে তুমি পাবা একটা অক্সিজেন আর দুইটা হাইড্রোজেন, এই যে একটা জিনিস পাবা। আবার লেটস সে আমি যদি বলি N2O, এটাও একটা যৌগিক পদার্থ, কারণ একে ভাঙলে তুমি পাবা দুইটা নাইট্রোজেন আর তুমি পাবা একটা অক্সিজেন। এগুলো হচ্ছে যৌগিক পদার্থ, এগুলোকে ভাঙলে এক বা একাধিক পদার্থ পাওয়া যায়। আবার আমি যদি চকের কথা বলি, ক্যালসিয়াম কার্বনেট, দেখো CaCO3, এই যে ক্যালসিয়াম কার্বনেট, এখানে অনেকগুলো পদার্থ আছে, ক্যালসিয়াম আছে, কার্বন আছে, এরপরে অক্সিজেন আছে, এরা সবাই যৌগিক পদার্থ আসলে। এখন মাঝে মাঝে আমাদেরকে কোশ্চেন করে যে এই যে H2O তে পানি, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত? আসলে দেখো তো কয়টা অক্সিজেন আছে এখানে? একটা অক্সিজেন আর দুইটা হাইড্রোজেন। তাহলে এখানে H2O তে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত হবে 2:1। আর যদি বলে অক্সিজেন এবং হাইড্রোজেনের অনুপাত কত, তাহলে হবে 1:2। সিমিলার ভাবে সবকিছুতেই বলতে পারি। তোমাকে আমি দিতে পারি একটি, এই যে H2SO4, তোমাকে আমি দিয়া বলতে পারি এখানে হাইড্রোজেন ইস্টু সালফার ইস্টু অক্সিজেন ইকুয়ালস টু হট। তোমাকে তখন বলতে হবে কয়টা হাইড্রোজেন আছে? দুইটা, তাহলে 2 ইস্টু সালফার কয়টা আছে? একটা, 1 ইস্টু অক্সিজেন কয়টা আছে? 4টা। এই যে এভাবেও আসতে পারে যে অনুপাত কত, এটাও তোমাদেরকে প্রশ্ন করতে পারে টিক চিহ্নের জন্য। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই পর্যন্ত বুঝছো কিনা সবাই একটু জানাও ভাইয়াকে। এই ভালো লাগে না? তামিম ইকবাল বলছে ভালো লাগে না, ক্লাস করলে ভালো লাগবে। আচ্ছা, এই যে আমি একটু সরে গেছি, অনেকেই বলতেছে দেখা যায় না, আমি একটু সরে গেছি, দেখো তাহলে এখন হয়তো দেখা যাবে। এই যে আমি একটু সরে গেছি। এবার বলো, যে পর্যন্ত বুঝাইছি এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার করলে আমরা অন্যখানে চলে যাব, অন্য টপিক্সে যাব। এই পর্যন্ত ক্লিয়ার হলে সবাই বলতে পারো ক্লিয়ার, আমরা অন্য টপিক্সে চলে যাব। এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো সবাই, একটু দ্রুত কমেন্ট করে জানাও তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা।
এই পর্যন্ত ক্লিয়ার হলে আমরা অন্য টপিকসে মুভ করব। হ্যাঁ, দেখো আচ্ছা দেখো, আমরা এবার অণু এবং পরমাণুর দিকে একটু যাই। অণু এবং পরমাণু। অণু, আরেক দিকে লিখবো আমরা পরমাণু। এই যে একটা ব্যারিকেড দিলাম, এদিকে লিখবো আমরা পরমাণু। এদের নাম দুইটার মধ্যেই কিন্তু এদের পার্থক্য দেওয়া আছে। তুমি দেখো এদের যে নাম, এদের নাম দুইটার মধ্যেই এদের পার্থক্য দেওয়া আছে। অণু, অণু মানে কি বলতো? অণু মানে ক্ষুদ্র। অণু মানে ক্ষুদ্র। অণু ইকুয়ালস টু ক্ষুদ্র। আর পরমাণু, এই দেখো পরম কথাটার অর্থ, পরম ইকুয়ালস টু অতি, আর অণু ইকুয়ালস টু ক্ষুদ্র, ইকুয়ালস টু ক্ষুদ্র। তাহলে কি হলো? সব মিলায় অতি ক্ষুদ্র। তাহলে এরা হবে ক্ষুদ্র কণা, অণুগুলো হবে ক্ষুদ্র কণা, আর পরমাণুগুলো কি হবে? অতি ক্ষুদ্র কণা। আচ্ছা, এরপরে দেখো তোমরা, তুমি যদি অণুকে ভাঙো, এদেরকে অণুকে ভাঙলে আমরা কি পাই বলতো? অণুকে ভাঙলে আমরা পরমাণু পাই। দেখো অণুকে ভাঙলে আমরা পরমাণু পাই। ভাঙলে, এখানে লেখো ভাঙলে পরমাণু পাই, পরমাণু পাই। কিন্তু তুমি পরমাণুকে ভাঙলে কি পরমাণু পাবা? অবশ্যই না। তুমি পরমাণুকে ভাঙলে কি পাবা? তুমি পরমাণুকে ভাঙলে বিভিন্ন ধরনের কণিকা পাবা, স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, কম্পোজিট কণিকা। এই স্থায়ী কণিকার মধ্যে কে কে আছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে তুমি পরমাণুকে ভাঙলে আমরা লিখতে পারি এখানে ভাঙলে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন পাই। তাহলে দেখো দুইটা পার্থক্য হয়ে গেল আমাদের। এরপরে 3 নম্বর পার্থক্য যদি আমি আরেকটা বলি, এরপরে দেখো তুমি যদি অণুকে ভাঙো তাহলে এর ধর্ম কিন্তু বজায় থাকে, কিন্তু অণুকে ভাঙলে এর ধর্মটা বজায় থাকে না। আর পরমাণুকে যদি তুমি ভাঙো তাহলে মৌলিক পদার্থের ধর্ম ও বজায় রাখতে পারে। এটাই লিখবো আমরা। দেখি এই পর্যন্ত বুঝছো কিনা। ভাঙলে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য বজায় রাখে না। হ্যাঁ, আর তুমি যদি পরমাণুকে ভাঙো তাহলে পরমাণুকে ভাঙলে তুমি দেখবা মৌলিক পদার্থের বৈশিষ্ট্য বজায় রাখে। কারণ তুমি যদি একটা নাইট্রোজেনকে ভাঙো, ঠিক আছে, নাইট্রোজেনকে ভাঙো, তুমি নাইট্রোজেনই পাবা, তাই না? তুমি যদি একটা H2O, একটা কি পানির অণু না, H2O কে যদি তুমি ভাঙো তাহলে কি H2O এর ধর্ম থাকবে না? নাইট্রোজেন, তুমি এই H2O কে ভাঙলে হাইড্রোজেন পাবা আর অক্সিজেন পাবা। হাইড্রোজেন আর অক্সিজেনের ধর্ম কি পানির ধর্মের মতো হবে? অবশ্যই হবে না। কিন্তু তুমি নাইট্রোজেনকে ভেঙে দেখো, তুমি নাইট্রোজেনই পাবা। এই নাইট্রোজেনের ধর্ম, এই নাইট্রোজেনের ধর্ম, এই নাইট্রোজেনের ধর্মের মতোই সেম হবে, তাই না? এই জন্য আমরা বলতেছি যে অণুকে ভাঙলে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য বজায় রাখে না, আর এরা বজায় রাখে। এদিকে ডট ডট দিয়ে আমি অনেক কিছু লিখলাম, এই যে যাও, এই যে ডট ডট দিয়ে এই পুরো লেখাটা লিখলাম, ভাঙলে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য বজায় রাখে, বজায় রাখে। এরপরে দেখো লাস্ট আরেকটা পার্থক্য পড়বো। অণু পরমাণুর পার্থক্যটা তোমাদের খ নাম্বারে অনেক বেশি পরিমাণে আসে, তাই আমি লিখে দিতেছি সুন্দর করে এটা। হ্যাঁ, লাস্ট আরেকটা দেখো, তিনটা পার্থক্য দিলে আমার মনে হয় এনাফ হবে। আরেকটা আর বেশি দেওয়ার দরকার নেই, এত লোড নেওয়ার দরকার নেই। দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত হইলে একটু সবাই ক্লিয়ার কমেন্ট করো। এই পর্যন্ত হইলে সবাই একটু ক্লিয়ার কমেন্ট করো। আচ্ছা, সবাই দেখা যায় অনেকেই তাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছে, একটু সবাই দিয়ে দাও। তোমরা তোমাদের যে ফ্রেন্ডগুলো আসতে পারে নাই, ক্লাসে যুক্ত হতে পারে, তাদেরকে একটু মেনশন দাও, আর ক্লাসটা একটু শেয়ার করে দাও, তাহলে আরো ভালো হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এরপরে দেখো, এরপরে এই পর্যন্ত হইলে ক্লিয়ার লেখো, আমরা অন্য টপিক্সে চলে যাব। এই পর্যন্ত হইলে ক্লিয়ার? হ্যাঁ, অনেকে লিখতেছো ক্লিয়ার। এরপরে আমরা অন্য টপিক্সে যাব। দেখ,
অণু আর পরমাণুটা হইলো, মনে করো যে তোমরা এই যে অক্সিজেনের এটা একটা পরমাণু, এই দুইটা অক্সিজেন মিলে অক্সিজেনের একটা অণু গঠন করে, হাইড্রোজেনের এটা একটা পরমাণু, এরকম দুইটা হাইড্রোজেন মিলে কি গঠন করে বলতো, দুইটা হাইড্রোজেন মিলে H2 গঠন করে, এরা হলো অণু, H2 গঠন করে অণু। কেন গঠন করে? কারণ হাইড্রোজেনের দেখো একটা ইলেকট্রন আছে শেষ কক্ষপথে, এই যেটা যদি আমি হাইড্রোজেন ধরি, হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, তাই হাইড্রোজেন চায় আরেকটা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করতে। শেয়ার করলে কি হবে, এই যে আরেকটা হাইড্রোজেন, এই যে ও একটা হাইড্রোজেন, ওরও একটা ইলেকট্রন ছিল, এই দেখো দুইটা ইলেকট্রন শেয়ার করছে, তাই না? এই একটা হাইড্রোজেন, সরি এদিকে না, এদিকে দেই আমি জিনিসটা, এদিকে দিলে ভুল হবে। এই যে দুইটা হাইড্রোজেন, ওর একটা ইলেকট্রন আর ওর একটা ইলেকট্রন, দুইজনে দুইটা ইলেকট্রন শেয়ার করছে। শেয়ার করে কি হয়েছে, ওরও দ্বিত্বপূর্ণ হয়েছে, ওরও দ্বিত্বপূর্ণ হয়েছে। আমরা তো চাই এইটা, পরমাণুকে দ্বিত্বপূর্ণ অথবা অষ্টপূর্ণ, এটাই তো আমরা করাইতে চাই। এটা করলেই তো তার স্টেবল হয়। এই যে দ্বিত্বপূর্ণ বা অষ্টপূর্ণ করার জন্যই, অষ্টপূর্ণতা অর্জনের জন্যই বা দ্বিত্বপূর্ণতা অর্জনের জন্যই পরমাণুগুলো কি করে, নিজে নিজে বন্ধন গঠন করে অণুতে পরিণত হয়। অক্সিজেনও সেম, দুইটা পরমাণু মিলে একটা অণু গঠন করে। সেম ভাবে সালফারের ক্ষেত্রে দেখো, এই যে এটা তোমাদের আসে, সালফারের ক্ষেত্রে S8, সালফারের ক্ষেত্রে 8টা পরমাণু মিলে একটা অণু গঠন করে। ফসফরাসের ক্ষেত্রে 4টা পরমাণু মিলে একটা অণু গঠন করে। এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা দেখবা এসে পড়ছে। কারণ আমার সময় আসছিল, আমি যখন তোমাদের মতো এসএসসি লেভেলে ছিলাম তখন আসছিল যে সালফারের কয়টা পরমাণু মিলে একটা অণু গঠন করে। সালফারের 8টা পরমাণু মিলে একটা অণু গঠন করে, আর ফসফরাসের 4টা পরমাণু মিলে একটা অণু গঠন করে। আর একটা জিনিস মনে রাখবা যে গ্যাসগুলো সাধারণত জোড়ায় জোড়ায় থাকে। যেমন আমি বলতেছি, গ্যাসগুলো জোড়া হয়ে থাকে, জোড়ায় জোড়ায় থাকে। জোড়ায় জোড়ায় থাকে বলতে কি, এই যে অক্সিজেন একটা গ্যাস, দুইটা অণু মিলে একটা, দুইটা পরমাণু মিলে একটা অণু গঠন করবে। হাইড্রোজেন একটা গ্যাস, দুইটা পরমাণু মিলে একটা অণু গঠন করবে। হ্যালোজেনের যত গ্যাস আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাডিন, টেনেসাইন, সবগুলা, এই যে ক্লোরিনের দুইটা মিলে একটা গঠন করবে, দুইটা পরমাণু মিলে একটা অণু গঠন করবে। এই যে ফ্লোরিন, দুইটা পরমাণু মিলে একটা ফ্লোরিন গ্যাস গঠন করবে। এইভাবে গ্যাসগুলো সাধারণত জোড়ায় জোড়ায় থাকে। তাহলে আশা করি আমি বুঝাইতে পারছি তোমাদেরকে অণু আর পরমাণুর পার্থক্য কি, অণু আর পরমাণু জিনিসটা কি। এই পর্যন্ত সবাই বুঝছো? বুঝলে একটু ক্লিয়ার কমেন্ট করো। আচ্ছা, লিমন রায় বলছে ক্লিয়ার। হ্যাঁ, দ্বিপরমাণু হিসেবে থাকে লিমন, গ্যাসগুলো সাধারণত দ্বিপরমাণু হিসেবে থাকে। ধন্যবাদ তোমাকে। আচ্ছা দেখো, এরপরে আমরা মুছে দেই। এরপরে দেখো, এই দুটো মনে রেখো, আবারও বললাম, সালফারের 8টা পরমাণু মিলে একটা অণু গঠন করে, ফসফরাসের 4টা পরমাণু মিলে একটা অণু গঠন করে। এই পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখো, অণু পরমাণু গেল, এবার আমরা কোথায় যাব? দেখো, প্রতীক কাকে বলে? আমরা যদি একটু প্রতীক নিয়ে বলি, তার আগে যদি আমরা প্রতীক কাকে বলে, প্রতীক কাকে বলে, এই যে প্রতীক বা সংকেত কাকে বলে, এটা একটু তোমাদেরকে মনে রাখবা। মৌলিক বা যৌগিক পদার্থের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ কি? মৌলিক বা যৌগিক পদার্থের, যৌগিক পদার্থের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। প্রতীক বলে। এটা ক নাম্বারের জন্য লিখে রাখো, ক নাম্বারের জন্য, ফর ক নাম। তাহলে প্রতীক কাকে বলে? মৌলিক বা যৌগিক পদার্থের সম্পূর্ণ যে নাম আছে, পূর্ণ নাম, এই পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলবো? প্রতীক বা সংকেত বলবো। যেমন আমরা বলতে পারি যে লিথিয়াম, লিথিয়ামের সংকেত কি? আমরা পুরো লিথিয়াম লিখি না, শুধু Li লিখি, তাই না? এইভাবে আমরা প্রতীক বা সংকেত বলি। আচ্ছা দেখো, এরপরে কিছু কিছু মৌলের তোমাদের নাম আছে যেগুলোকে ল্যাটিন নাম বলি, এগুলো তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। টিক চিহ্নতে প্রায়ই আসতে দেখা যায় যে এই মৌলের ল্যাটিন নাম কোনটা, অমুক মৌলের ল্যাটিন নাম কোনটা। আমরা লিখে দেবো এটা, আগে এটা দেখো তোমরা এটা লিখতে পারছো কিনা, বলো ক নাম্বারের জন্য আসতে পারে সংজ্ঞাটা। আচ্ছা ক্লিয়ার, আচ্ছা জয় বলছে ক্লিয়ার, আচ্ছা আর অনেকেই বলতেছে ক্লিয়ার। তাহলে এরপরে আমরা দেখো, এবার আমরা প্রতীক গেল, এবার দেখি মৌলের পরিচয়। প্রতীক কাকে বলে বা প্রতীকের পরিচয় আমরা দেখি একটু। এই যে আমি দেখলাম প্রতীকের পরিচয়, হ্যাঁ, পরিচয় মৌলের বা প্রতীকের পরিচয়, প্রতীকের পরিচয় জানবো এবার আমরা। প্রতীক দেখতে কিরকম হয়? এই যে একটা মৌলের প্রতীক ধরলাম আমরা এক্স, এটা একটা মৌলের প্রতীক, হ্যাঁ, এক্সটা একটা মৌলের প্রতীক। এই যে এইখানে একটা এ থাকবে, এ দ্বারা আমরা কি বুঝাচ্ছি? এ দ্বারা বুঝাচ্ছি আমরা ভর সংখ্যা।
আর নিচে থাকবে আমাদের জেড। জেড দ্বারা আমরা কি বোঝাচ্ছি? প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এই যে থাকবে জেড এইখানে, এটাকে আমরা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বলি। আর এখানে প্লাস মাইনাস ওয়াই দাও তুমি, প্লাস মাইনাস ওয়াই। এখানে হলো চার্জ, ও ইলেকট্রন গ্রহণও করতে পারে, ত্যাগও করতে পারে। এই যে এই সেটে আমি লিখবো এ ইকুয়ালস টু ভর সংখ্যা, ভর সংখ্যা। তোমরা চাইলে এটাকে পারমাণবিক ভর সংখ্যা বলতে পারো, পারমাণবিক ভর সংখ্যাও বলতে পারো। জেড দ্বারা আমরা বুঝাবো প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা বুঝাই আমরা। এরপরে এটাকে বলতে পারো তুমি পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যাও বলতে পারো, কোনো সমস্যা নেই। প্রোটন সংখ্যাও যাহাই প্রোটন সংখ্যা তাহাই পারমাণবিক সংখ্যা। এরপরে আরেকটা জিনিস তোমাদেরকে পড়তে হবে, নিউট্রন সংখ্যা। এই যে নিউট্রন সংখ্যা, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা কি দ্বারা প্রকাশ করি আমরা? এন দ্বারা প্রকাশ করি। এন ইকুয়ালস টু, তুমি পারমাণবিক ভর থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দাও তাহলে তুমি নিউট্রন সংখ্যা পাবা। তাহলে এ মাইনাস জেড, এটা একটু মনে রাখতে হবে। তোমাকে বলে দিবে যে একটা মৌল তোমাকে দিয়ে দিল, দিয়ে বলবে এই মৌলের প্রোটন সংখ্যা এত এবং নিউট্রন ভর সংখ্যা এত, এই মৌলের তোমার নিউট্রন সংখ্যা কত, তখন তোমাকে এই সূত্রটা কাজে লাগিয়ে ব্যবহার করে বের করতে হবে নিউট্রন সংখ্যা। এটা কিন্তু টিক চিহ্ন অনেক বেশি পরিমাণে আসে, ঠিক আছে? তোমাকে দিয়ে দিবে। আমি বললাম, ধরো তো একটা মৌল বললাম আমি হাইড্রোজেন, আমাকে বলো হাইড্রোজেন 1 এর নিউট্রন সংখ্যা কত? এর নিউট্রন সংখ্যা কত? আমাকে বলো দেখি, কে আগে বলতে পারে হাইড্রোজেন 1 এর নিউট্রন সংখ্যা কত? দেখি কে আগে বলতে পারে এই প্রশ্নের উত্তর। বলো একজন দেখি কমেন্ট করে, কত নিউট্রন সংখ্যা হবে? হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা কত একটু বলো কমেন্ট করে। হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা কত বলো একটু দেখি, কে বলতে পারে সবার আগে। আর এদিকে যে আমরা প্লাস মাইনাস ওয়াই দিছি, এটা হলো চার্জ সংখ্যা, চার্জ সংখ্যা। কেউ কি বলতে পারছো? আচ্ছা, এই যে মেজবাইন প্রেমা সর্বপ্রথম বলছে এক্স্যাক্টলি, হাইড্রোজেনই একমাত্র মৌল যার কোনো নিউট্রন নাই। হাইড্রোজেনই একমাত্র মৌল যার কোনো নিউট্রন নাই। এই যে প্রশ্নটা ধরতে পারছে, এটা দেওয়ার উদ্দেশ্যই হলো এটা তোমাদেরকে শেখানো যে হাইড্রোজেন এমন একটা মৌল যার কোনো নিউট্রন থাকে না, ঠিক আছে? তবে সব হাইড্রোজেনের না, হাইড্রোজেনের আবার 3টা আইসোটপ আছে। হাইড্রোজেনের কয়টা আইসোটপ আছে? হাইড্রোজেনের আবার 3টা আইসোটপ আছে, ডিউটেরিয়াম, প্রোটিয়াম, ট্রিটিয়াম, ডিউটেরিয়াম। এই যে হাইড্রোজেন 1 এরপরে এই যে 2 এরপরে আছে 3 তাহলে এটাকে বলা হয়, প্রথমটাকে বলা হয় ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, প্রোটিয়াম, প্রোটিয়াম। এরপর এটাকে বলা হয় ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম, আর এটাকে বলা হয় ট্রিটিয়াম, ট্রিটিয়াম। এর মধ্যে শুধুমাত্র যদি স্পেসিফিক করে বলা লাগে তাহলে প্রোটিয়ামের কি নাই, তাহলে এর মধ্যে শুধু স্পেসিফিক করে বলা লাগলে প্রোটিয়ামের কোনো নিউট্রন নাই। কিন্তু তুমি দেখো ডিউটেরিয়ামের একটা নিউট্রন আছে, আবার দেখো তুমি ট্রিটিয়ামের 2টা নিউট্রন আছে, শুধুমাত্র প্রোটিয়ামের কোনো নিউট্রন থাকে না। আর যদি প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম এগুলো না থাকে তাহলে শুধুমাত্র বলে দিবা হাইড্রোজেনের কোনো নিউট্রন নাই, দ্যাটস ইট। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা সামনে যাই। আচ্ছা, ধন্যবাদ আরিফকে, ও একবারে সবগুলো সাজিয়ে দিছে। দেখো এরপরে আমরা সামনে যাই, সবাই পারছো আশা করি এই কোশ্চেনটা। এরপরে দেখো একটা পরমাণুর ভিতরে কি থাকে আর বাইরে কি থাকে, আমাকে একটু বলতে পারবা কেউ? একটা পরমাণুর ভিতরে এবং বাইরে কি কি থাকে? এই যে এটা একটা পরমাণু, মনে করো এটা একটা পরমাণু, এই যে এটা একটা পরমাণু, এটা তার নিউক্লিয়াস, তাই না? এটা তার নিউক্লিয়াস, পুরোটাই নিউক্লিয়াস। এখানে ধরলাম আমরা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, আর এটা হচ্ছে তার বহিস্থ শক্তি স্তর। এই যেটা বহিস্থ শক্তি স্তর। তাহলে কোথায় কি থাকবে বলো? নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? একটা পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে থাকে হলো প্রোটন আর নিউট্রন। প্রোটনের চার্জ প্লাস, এই যে প্রোটন থাকবে, এই যে প্রোটন, আর এই প্রোটনের ফাঁকে ফাঁকে নিউট্রন থাকবে। নিউট্রনের কোনো চার্জ নাই, এই যে এগুলো নিউট্রন, এই যে নিউট্রন হবে একবারে নিউট্রাল। এখন একটা পরমাণুর নিউক্লিয়াসে ঠিক যতটা প্রোটন থাকবে তার শক্তি স্তরেও ঠিক ততটা ইলেকট্রন থাকবে। এখানে প্রোটন আছে কয়টা? 1টা 2টা, তাহলে ইলেকট্রনও থাকবে 2টা, এই যে ইলেকট্রনও 2টা, এই যে একটা ইলেকট্রন, এই যে আরেকটা ইলেকট্রন। এইখানে যদি আরেকটা প্রোটন বেশি আসে, তখন কি হবে? আরেকটা ইলেকট্রন বেড়ে যাবে এইখানে, তখন আরেকটা। এই ইলেকট্রন গুলাই বের হয় কক্ষপথ থেকে, বের হইতে পারে কি? ইলেকট্রন। আদান প্রদান কিন্তু ইলেকট্রনেরই হয়, প্রোটনের কোনোদিন আদান প্রদান হয় না, ইলেকট্রনেরই সবসময় আদান প্রদান হয়, মনে রাখতে হবে এরা। এই যে একটা মৌল, এটা কি মৌল আমি আঁকলাম? লিথিয়াম। এই যে লিথিয়াম, এটা হ্যাঁ লিথিয়াম
3 এই মৌলটা যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, এই ইলেকট্রনটাকে সে বের করে দিল মনে করো, বের করলে এটা কি হবে? লিথিয়াম। দেখো তো ভিতরে প্লাস আছে কয়টা, ইলেকট্রন গুলো তো মাইনাস, তাই না? ইলেকট্রনকে আমি মাইনাস চিহ্ন দ্বারাই লিখতে পারি, এই যে মাইনাস, সবগুলো ইলেকট্রনকে আমি মনে করো মাইনাস দ্বারা লিখলাম। তো একটা মাইনাস তুমি নিয়ে গেছো, তাহলে ওর কাছে একটা প্লাস বেশি আছে না? ওইটাই সামনে দেখায় দিবে তোমাকে, এই যে এটার মানে হলো ওর কাছে একটা ইলেকট্রন বের হয়ে গেছে ওর কাছ থেকে, দ্যাটস হোয়াই ও তোমাকে প্লাস আকারে দেখাইতেছে। যদি তুমি একটা ইলেকট্রন বেশি করে দাও ওকে, তাহলে কি হবে? দেখো ইলেকট্রন আছে আমার 4টা, আর নিউট্রন কয়টা, প্রোটন কয়টা, 3টা, তখন আর এটা প্লাস না, এটা মাইনাস দেখাবে। এটা সাধারণত অধাতুদের ক্ষেত্রে হয়, লিথিয়াম তো ধাতু, লিথিয়ামের ক্ষেত্রে কিন্তু এটা হবে না। আশা করি বুঝাইতে পারছি। এরপরে দেখো, এ পর্যন্ত ক্লিয়ার হলো সবাই? একটু বলো তো বাচ্চারা। আচ্ছা দেখো, এরপরে দেখো, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো সবাই। এরপরে আমাদের যে ল্যাটিন নামগুলো আছে, ল্যাটিন নাম, তার আগে আমরা একটু ভর সংখ্যা দেখি। ভর সংখ্যা তোমরা জানো কিনা? ভর সংখ্যার সংখ্যাটা সবাই জানো? ভর সংখ্যা, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যার সংখ্যা কি আর ভর সংখ্যা কি? ভর সংখ্যা। এই দুটার পার্থক্য কি বুঝতে পারো? পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, একটা মৌলের নিউক্লিয়াসে যে সংখ্যক প্রোটন থাকে তাকেই তার পারমাণবিক সংখ্যা বলা হয়, প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা। আর ভর সংখ্যা হলো একটা মৌলের ভিতরে যে পরিমাণ নিউট্রন থাকে এবং প্রোটন থাকে, এই দুটার যোগফলকে আমরা ভর সংখ্যা বলি। নিউট্রন প্লাস প্রোটনের যোগফল, এই যে প্রোটন প্লাস নিউট্রন এর যোগফল, যোগফলকে আমরা ভর সংখ্যা বলি। এটা পরীক্ষায় ক নাম্বারের জন্য এগুলো আসে, যে পারমাণবিক সংখ্যা কাকে বলে, ভর সংখ্যা কাকে বলে। একটা মৌলের ভিতরে নিউক্লিয়াসে যে সংখ্যক প্রোটন থাকে তাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। আর ভর সংখ্যা যদি বলে তাহলে বলবে একটা মৌলের নিউক্লিয়াসের ভিতরে মোট প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে পারমাণবিক ভর সংখ্যা বলা হয়। আশা করি পর্যন্ত বুঝতে পারছি, তাই না? আচ্ছা দেখো, ম্যাথ নাম্বার, হ্যাঁ ঠিক আছে, ম্যাথ নাম্বার। এরপরে দেখো আমরা পরে চলে যাব, পরের টপিকসে যাব আমরা। ল্যাটিন নামগুলো আমরা একটু দেখি, মৌলের কিছু মৌলের ল্যাটিন নাম। অনেকগুলা মৌল দেওয়া আছে তোমাদের বইয়ে, মৌলগুলোর ল্যাটিন নাম পড়বা তোমরা। যেমন আমি জাস্ট খালি মৌলগুলোর ল্যাটিন নাম দেখে দিচ্ছি। সোডিয়াম, সোডিয়ামের ল্যাটিন নাম আছে। এরপরে আর কি কি আছে? সোডিয়াম আছে, কপার আছে, সোডিয়াম আছে, কপার আছে, পটাশিয়াম আছে, আর কি আছে? সিলভার আছে, টিন আছে, সিলভার আছে, টিন আছে, অ্যান্টিমনি আছে। দেখো সোডিয়ামের নাম হচ্ছে নাট্রিয়াম, কপারের নাম হচ্ছে ক্যাপ্রাম, আর এখানে পটাশিয়ামের নাম হচ্ছে ক্যালিয়াম, সিলভারের নাম হচ্ছে আর্জেন্টাম, ঠিক আছে? আর এই যে টিন, এটা কিন্তু এসএন দ্বারা টিন বোঝায়। এসএন দ্বারা কি বোঝায়? আবার বলতেছি, এসএন দ্বারা টিন বোঝায়। এই এসএন এর নাম হচ্ছে স্টারনাম, এই যে স্টারনাম, STANNUM, স্টারনাম। আর এসবি তে অ্যান্টিমনি, এই এসবি তে কি বললাম? অ্যান্টিমনি। অ্যান্টিমনির নাম হচ্ছে স্টিবিয়াম। এগুলো আমি তোমাদেরকে লিখে দিব না, কারণ এগুলো তোমাদের বইয়ে একটা চার্ট আছে, ওইখান থেকে আমি ভালো করে পড়তে বলবো। টাংস্টেন, টাংস্টেন আছে, ডাব্লিউ, টাংস্টেন। এর ল্যাটিন নাম কি বলতো? ওলফাম, ওলফাম, FRAM, ওলফাম। এই যে টাংস্টেনের ল্যাটিন নাম ওলফাম, এটা পড়বা ভালো করে। আর এই যে তোমরা টিনের ল্যাটিন নাম কি? স্টারনাম, এটা পড়বা ভালো করে। আর এখানে অ্যান্টিমনির ল্যাটিন নাম কি বলছিলাম? স্টিবিয়াম, স্টিবিয়ামটা পড়বা ভালো করে। এই কয়েকটা পড়লে টিক চিহ্ন দেখবা যে এখান থেকে একটা টিক চিহ্ন সবসময় আসে। ল্যাটিন নাম থেকে আবার বলতেছি, এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে ল্যাটিন নাম থেকে একটা টিক চিহ্ন আসবে, মাস্ট একটা টিক চিহ্ন ল্যাটিন নাম থেকে আসবে। তো ল্যাটিন নামগুলো একটু ভালো করে মুখস্থ করে নিও বাচ্চারা, হ্যাঁ? এরপরে দেখো আমরা সামনে চলে যাব। আচ্ছা বলো সবাই, এবার বুঝতে পারছো? এই পর্যন্ত, এই পর্যন্ত বুঝলে আমরা আবার সামনে চলে যাবো, মুভ করবো। বলো, দেখো তাহলে একটা পরমাণুর আমরা অনেক কিছু শিখলাম। একটা পরমাণুর ভিতরে কি কি থাকে? একটা পরমাণুকে তুমি যদি ভাঙো, পরমাণুর ভিতরে বিভিন্ন ধরনের কণিকা আছে। এই কণিকাগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। কণিকা, পরমাণুর ভিতরের কণিকা। দেখো আমরা যদি লিখি পরমাণুর ভিতরের কণিকা, ভিতরের কণিকা। এই ভিতরের কণিকার মধ্যে তিন ধরনের কণিকা পাওয়া যায়। একটাকে বলা হয় স্থায়ী কণিকা,
স্থায়ী কণিকা, আরেকটাকে বলা হয় অস্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, আরেকটাকে বলা হয় কম্পোজিট কণিকা। আচ্ছা, তোমাদের ভয় পাওয়ার দরকার নাই, এই যে এই পার্টটা না তোমাদের আউট অফ সিলেবাস। এটা যখন তোমরা ইন্টারে উঠবা, ইন্টারে উঠার পরে রসায়ন প্রথম পত্রের প্রথম চ্যাপ্টারেই তোমাদেরকে অস্থায়ী কণিকা আর কম্পোজিট কণিকা নিয়ে পড়াবে। আমরা এই দুটো নিয়ে ডিল করবো না, আমরা শুধু ডিল করবো স্থায়ী কণিকা। স্থায়ী কণিকাকে কিভাবে মনে রাখবে, এই যে এইভাবে PEN, পেন। পেন মানে কি, একটা হলো ইলেকট্রন, আরেকটা হলো প্রোটন, আরেকটা হলো নিউট্রন। এইভাবে অস্থায়ী কণিকার মধ্যে অনেকগুলো কণিকা আছে, প্রায় 100-র উপরে অস্থায়ী কণিকা আছে। মেসন, বোসন, পাইয়ন, মিউন, গ্রাভিটন, অনেকগুলো আছে। হ্যাঁ, আর কম্পোজিট কণিকা হলো আলফা কণা আর ডিউটেরন, এই দুইটা। এগুলো তোমাদের পড়ার দরকার নেই, আমরা এই স্থায়ী কণিকা এগুলোকে নিয়ে পড়বো। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটাকে নিয়ে পড়বো। এই তিনটারই ধর্ম আমরা দেখবো, তিনটারই চার্জ আমরা দেখবো, তিনটারই ভর আমরা দেখবো। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটা হলো আমাদের স্থায়ী কণিকা। এই স্থায়ী কণিকা তিনটাকে নিয়ে আমরা একটু পড়াশোনা করব, একটু পড়াশোনা করতে হবে। এখানে আমাদের তিনটা স্থায়ী কণিকা আছে। তাহলে ইলেকট্রনের চার্জ দেখো, আমি যদি এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এখানে আমি চার্জ বা আধান লিখলাম, চার্জ বা আধান, ইলেকট্রনের চার্জ বা আধান। এরপরে চার্জ বা আধানের পরে কি আছে, ভর আছে, আপেক্ষিক ভর আছে, এরপরে ভর আছে, আপেক্ষিক ভর আছে, এখানে ভর আছে, এরপরে আপেক্ষিক আধান আছে, আপেক্ষিক আধান, আপেক্ষিক আধান, আধান আছে। এরপরে দেখো আমাদের কি আছে, ভর আছে, আপেক্ষিক আধান আছে, এরপরে আপেক্ষিক ভর আছে, আপেক্ষিক ভর। দেখো তো তাহলে ইলেকট্রনের চার্জটা কি হবে, ইলেকট্রনের চার্জটা হবে -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম। কুলমকে সি দ্বারা প্রকাশ করা হয়। প্রোটনের চার্জটাও সেম হবে, শুধুমাত্র সাইনটা পজিটিভ হবে, +1.60 ইন্টু 10⁻⁻19 কুলম। আর নিউট্রনের কোনো চার্জ নেই, ও তো নিউট্রাল। নিউট্রন নামটা আসছে নিউট্রাল থেকে। হ্যাঁ, ও বেসিক্যালি নিউট্রাল, ওর কোনো চার্জ নাই। এরপরে দেখো ভর, দেখো ভরগুলো একটু আমাদেরকে জানতে হবে। ইলেকট্রনের ভর হলো 9.110 ইন্টু 10⁻28 গ্রাম। আর হোয়ার এখানে হলো আমাদের 1.66 মেবি, দেখি তো 1.673। হ্যাঁ, 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আরেকটা আছে নিউট্রনের ভর 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। দেখো এই নিউট্রনের ভর কিন্তু হালকা একটু বেশি, কার থেকে, প্রোটনের থেকে। আর ইলেকট্রনের ভর কিন্তু একবারেই কম, ইলেকট্রনের ভরটা অনেক কম। তাই আমরা যখন একটা মৌলের পারমাণবিক ভর গণনা করি, তখন আমরা ইলেকট্রনের ভরকে কাউন্টেই করি না, কারণ ওর ভর একেবারেই কম। নিউট্রন কিংবা প্রোটনের তুলনায় ইলেকট্রনের ভর 1840 গুণ কম। এটা পরীক্ষায় আসবে যে নিউট্রন বা প্রোটনের তুলনায় ইলেকট্রনের ভর কতটুকু কম, 1840 গুণ কম। আচ্ছা, এরপরে আপেক্ষিক আধান দেখো। আপেক্ষিক কথাটার মানে হচ্ছে কারো সাপেক্ষে। কার সাপেক্ষে, ইলেকট্রনের সাপেক্ষে প্রোটনের, প্রোটনের সাপেক্ষে ইলেকট্রনের। আপেক্ষিক আধানটা দেখো তাহলে, ইলেকট্রনের সাপেক্ষে যদি আমি ধরি, প্রোটনের সাপেক্ষে ইলেকট্রনের আপেক্ষিক আধান -1, আর ইলেকট্রনের সাপেক্ষে প্রোটনের আপেক্ষিক আধান +1। আর এটা কি হবে বলতো, নিউট্রনেরটা কি হবে একটু কমেন্টে, আমি এটা দেখতে চাই, কমেন্টে অনেকক্ষণ থেকে দেখতেছি না। আলহামদুলিল্লাহ রুদ্র, ভালো আছি, তুমি কেমন আছো? কমেন্ট করো আমাকে, নিউট্রনের আপেক্ষিক আধানটা বলো একটু। অনেকক্ষণ থেকে কমেন্ট দেখতেছি না, একটু কমেন্ট দেখি তোমাদের, দেখি তোমরা কত দূর পারতেছো। সবাই কমেন্ট করে বলো নিউট্রনের আপেক্ষিক আধান কত হবে। কোথায় কোথায় কমেন্টবাসীরা, কমেন্টে তো মাঝে মাঝে ঝগড়া শুরু করে দাও, হয়তো কমেন্ট একটু দেরিতে আসে, তাই না? আচ্ছা, এই যে 0 বলছে মেজবাইন প্রেমা, 0 বলছে। হ্যাঁ হ্যাঁ 0, তাহলে আপেক্ষিক আধান হবে এর 0, কারণ এর কোনো চার্জই নেই। আবার আপেক্ষিক আধান হবে কিসের জন্য, তাই না? এরপরে আপেক্ষিক ভর, ইলেকট্রনের আপেক্ষিক ভর কি বলছি আমরা একটু আগে, ইলেকট্রনের ভর এতই নগণ্য যেটাকে আমরা হিসাবেই ধরি না, তাই আপেক্ষিক ভর আমরা 0 ধরি। আর প্রোটনেরও ভর আমরা 1 ধরি, আর নিউট্রনেরও আপেক্ষিক ভর আমরা 1 ধরি, কেননা দুইটারই সেম সেম। দেখো এটার 1.673 আর এটার 1.675, একটু ডিফারেন্স। তো এটা থেকে একটা এমসিকিউ পাবা তোমরা, এটা থেকে একটা এমসিকিউ মাস্ট আসবে, একটা এমসিকিউ বোর্ড পরীক্ষা, একটা এমসিকিউ এখান থেকে মাস্ট বি পাবা তোমরা। হ্যাঁ, তোমরা যে বোর্ডেই পরীক্ষা দাও না কেন, ইনশাআল্লাহ এখান থেকে একটা এমসিকিউ মাস্ট বি পাবা। এটা একটু ভালো করে মুখস্থ করে যাবা ভাইয়া পুরা। এরপরে দেখো আমরা পরবর্তী টপিকসে যাই।
এবার আমরা দেখবো রাদারফোর্ড পরমাণু মডেল। আচ্ছা, ওর বাড়ির সামনে মাহফিল হচ্ছে, জুয়ের ও ভয়েস শুনতে পারছে না। আচ্ছা, আর একটু জোরে জোরে বলি, তুমি পরে একটু দেখে নিও, হ্যাঁ, পরে দেখে নিলেও কোনো সমস্যা নেই। এরপরে দেখো রাদারফোর্ড মডেল, আমরা পরমাণু মডেল নিয়ে পড়বো। রাদারফোর্ড পরমাণু মডেল, রাদারফোর্ড মডেল। এই রাদারফোর্ড মডেল, বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে সর্বপ্রথম পরমাণু সম্পর্কে যে মডেলটা দেন, এটাকে রাদারফোর্ড মডেল বলা হয়। রাদারফোর্ড মডেলের অনেকগুলো নাম আছে, এটাকে আবার সৌর মডেলও বলা হয় বা সোলার মডেলও বলা হয়, কারণ সৌরজগতের সাথে এখানে তুলনা করা হচ্ছিল, তাই রাদারফোর্ড মডেল বা সোলার, বা এটাকে নিউক্লিয়ার মডেলও বলা হয়। নিউক্লিয়ার মডেলও বলা হয়, কারণ এই মডেল থেকেই সর্বপ্রথম নিউক্লিয়াসের আবিষ্কার করছে বিজ্ঞানী রাদারফোর্ড তার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা দ্বারা। এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কি, এটা জানতে গেলে তোমাদেরকে ইন্টারের সায়েন্স নিতে হবে, ঠিক আছে? ইন্টারের সায়েন্সের প্রথম যে রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায়ে তোমরা দেখবা রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। ওই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেন, তাই এই মডেলকে বলা হয় নিউক্লিয়ার মডেলও মাঝে মাঝে বলা হয়। তো আমরা এই মডেলের রাদারফোর্ড পরমাণু মডেলের এই মডেলটা দেন হলো 1911 সালে। বৈশিষ্ট্যগুলো দেখবো আমরা, কি কি বৈশিষ্ট্য ছিল। এই বৈশিষ্ট্য, সীমাবদ্ধতা, প্রত্যেকটা মডেলের বৈশিষ্ট্য, সীমাবদ্ধতা, সাফল্য একবার ঠোঁটস্থ করে ফেলবা। এগুলো পরীক্ষায় আসবে আসবে আসবে, এখান থেকে লিখতে হবে। এই অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসবে, ইলেকট্রন বিন্যাস নিয়ে একটা আসবে, আর এই 2টা পরমাণু মডেল নিয়ে একটা আসবে, ঠিক আছে? আচ্ছা, আমরা বৈশিষ্ট্যগুলো লিখতেছি, একটু ছোট ছোট করে সবাই একটু লেখো। দেখো, প্রথমে ও বলছে 1 নম্বর কথা যে পরমাণুর কেন্দ্রে একটি নিউক্লিয়াস আছে। এই যে বড় এন দিয়ে আমরা নিউক্লিয়াস, না পরে আবার তোমরা নাইট্রোজেন মনে করবা, নিউক্লিয়াস আছে এবং এর মধ্যে নিউট্রন ও প্রোটন থাকে। এটা ছিল তার প্রথম কথা। 2 নম্বরে সে বলছে যে নিউক্লিয়াস অনেক ক্ষুদ্র, অনেক ক্ষুদ্র এবং পরমাণুর ভেতর বেশিরভাগ স্থানই ফাঁকা, এটা বলছে 2 নম্বর কথা। 3 নম্বরে সে বলছে যে সৌরজগতের সাথে তুলনা করছে কি, এরপরে বোর পরমাণু মডেলে তোমরা mv=nh/2π যে সূত্রটা দেখতে না, ওই সূত্র দিয়ে প্রায় আমি তোমাদেরকে আজকে এই বোর পরমাণু মডেলে যায় 8 থেকে 10টা ম্যাথ করাবো। 8 থেকে 10টা না পারলেও সর্বনিম্ন 5টা ম্যাথ করাবো, যাতে ওই সূত্র দিয়ে কোনো ম্যাথ আসলে তোমরা একবারে ফুল মার্ক ক্যারি করতে পারো। একবারে সহজ সূত্র, mv=nh/2π, যে কোনো 2টার মান দেওয়া থাকবে, অপর একটার মান বের করতে হবে। একটা সূত্র দিয়ে আমি 5টা ম্যাথ করাই দিব, ইনশাআল্লাহ তোমাদের একবারে ক্লিয়ার হয়ে যাবে ওই সূত্র দিয়ে যত ম্যাথ আছে তোমাদের বইয়ে। এরপরে দেখো সৌরজগতের সাথে তুলনা। উনি সৌরজগতের সাথে তুলনা করছেন। উনি কি বলছেন, সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলা ঘুরতেছে না, ঠিক সেইভাবে ইলেকট্রন তার নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্নভাবে ঘুরতেছে। এই সৌরজগতের সাথে উনি তুলনা করছিলেন, যেটা ওনার ছিল সব থেকে বড় ভুল। কারণ কি, কারণ সৌরজগতের গ্রহগুলোর কোনো চার্জ নাই, কিন্তু ইলেকট্রনের তো চার্জ আছে নেগেটিভ, আর নিউক্লিয়াসের তো চার্জ আছে পজিটিভ, কারণ নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, প্রোটন থাকে, তাই না? আচ্ছা দেখো তাহলে, এরপর 4 নম্বর বৈশিষ্ট্যটা হবে লাস্ট বৈশিষ্ট্য এর, কেন্দ্রমুখী আকর্ষণ বল। কেন্দ্রমুখী আকর্ষণ বল জিনিসটা কি, দেখো জিনিসটা কি, এই যে এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা ইলেকট্রনের চার্জ মাইনাস আর নিউক্লিয়াসের চার্জ প্লাস। তো এরা যখন ঘুরবে তখন এই ইলেকট্রনটা একটা টান অনুভব করবে কেন্দ্রের দিকে। ইলেকট্রনটা কি
কেন্দ্রের দিকে অর্থাৎ তার নিউক্লিয়াসের দিকে একটা টান অনুভব করবে। এই যে কেন্দ্রের দিকে একটা টান অনুভব করা, এটাকেই বলা হচ্ছে কেন্দ্রমুখী বল। এই বলটার কারণে এই ইলেকট্রনটা সবসময় এদিক দিয়ে ঘুরঘুর ঘুরঘুর করবে, কোনো সময় কক্ষপথ থেকে কক্ষপথচ্যুত হয়ে যাবে না। বুঝাইতে পারছি? সেম ভাবে উনি বলছেন গ্রহগুলোরও একটা চার্জ আছে, গ্রহগুলোও তো একটা কেন্দ্রমুখী বলের প্রভাবে ঘুরে, যেমন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে, তো পৃথিবী কেন্দ্রের দিকে একটা টান অনুভব করে, এটাকেই বলা হয় কেন্দ্রমুখী টান। তো সেইখানে বলা হয়েছে আমাদের কেন্দ্রমুখী আকর্ষণ বল কথাটা আসছে এখান থেকে, হ্যাঁ, যে কেন্দ্রমুখী একটা আকর্ষণ বলের কারণে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চতুর্দিকে ঘোরে এভাবে। আচ্ছা, এই পর্যন্ত হয়েছে কিনা বলো, আমরা পরে যাব। ও আচ্ছা, বলছে যে মাথার জন্য দেখা যায় না সাথে একটা, এই আমি লেখার পরে একটু দূরে সরে যাবো এখন থেকে, ঠিক আছে? এইটুক বলো তোমরা হয়েছে কিনা। আচ্ছা, তোমরা লাইভ থেকে এত উপস্থিতি কম হয়ে যাচ্ছে, আমরা তো ম্যাথ এখন শুরুই করি নাই। ম্যাথগুলো করলে তো তোমাদের আবার পরে দেখবা যে যারা চলে গেছে তারা তো ম্যাথগুলো দেখতেই পারবে না। আমি অনেক তাড়াতাড়ি করতেছি যাতে দ্রুত ম্যাথগুলো আমি করতে পারি তোমাদের জন্য। আচ্ছা, এই যে রুদ্র বলছে আমি হয়তো এখানে মিস্টেক করছিলাম, যে 1.675 ইন্টু 10 ইনভার্স, হ্যাঁ, ইন্টু 10⁻² 24 দেওয়ার কথা ছিল, হয়তো বা দেই নাই, তোমরা দিয়ে নিও, সমস্যা নেই। হ্যাঁ, আমরা এখনো ম্যাথ শুরু করি নাই, ক্লিয়ার বলছি সবাই, আমরা এই পর্যন্ত শেষ করে দিলাম। দেখো, রাদারফোর্ড মডেলের আমরা বৈশিষ্ট্যগুলো পড়লাম, এবার রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতাগুলো আমরা পড়বো ভাইয়ারা। দেখো, রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতাগুলো কি কি ছিল? বৈশিষ্ট্য তো, এরপরে সীমাবদ্ধতা। দেখো, এই মডেলের সীমাবদ্ধতাগুলো কি ছিল? সীমাবদ্ধতা, কয়েকটা সীমাবদ্ধতা ছিল, এগুলো একটু মুখস্থ করতে হবে, এগুলাই পরীক্ষায় আসলে এগুলাই তোমাদেরকে লিখতে হবে। আচ্ছা, দেখা যায় বলতেছে, দেখো সীমাবদ্ধতাগুলো কি? কক্ষপথের আকার সম্পর্কে ধারণা দিতে পারেননি। 1 নম্বর সীমাবদ্ধতা, কক্ষপথের আকার সম্পর্কে ধারণা দেননি, ধারণা দিতে পারে না। তো রাদারফোর্ড বলছিল যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াস কেন্দ্র করে ঘুরে, কিন্তু কিভাবে ঘুরে? গোল আকারে, নাকি উপবৃত্তাকারে, নাকি অধিবৃত্তাকারে, কিচ্ছু বলতে পারেন, নাকি পরাবৃত্তাকারে, মানে কিভাবে ঘুরে এই আকার সম্পর্কে কোনো ধারণাই দিতে পারে নাই। এটাই হলো ওনার প্রথম ব্যর্থতা বা সীমাবদ্ধতা বলতে পারো, যে উনি আকার সম্পর্কে কিছু বলতেই পারে নাই যে কিভাবে ইলেকট্রনগুলো ঘুরতেছে। এরপরে সৌরজগতের সাথে তুলনা, ওনার দ্বিতীয় সীমাবদ্ধতা হলো সৌরজগতের সাথে তুলনা, জগতের সাথে তুলনা। একটু আগেই আমরা বলছি সৌরজগতের সাথে তুলনা। কেন আমরা বলছি সৌরজগতের সাথে তুলনা? তোমরা দেখবা যে আমরা এই যে ইলেকট্রন প্রোটন, এই যে ইলেকট্রন এবং নিউক্লিয়াস, এদের কিন্তু চার্জ আছে। ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ, তাই না? ইলেকট্রনের চার্জ নেগেটিভ আর নিউক্লিয়াসের চার্জ পজিটিভ। তো এই যে চার্জ জিনিসগুলোকে তুমি যে গ্রহর সাথে তুলনা করলা, এটা কি ঠিক হয়েছে? একটা চার্জহীন জিনিসের সাথে একটা চার্জযুক্ত জিনিসের তুলনা করা কি ঠিক হবে বলো? ঠিক না। তুমি গরুর সাথে কি ছাগলের তুলনা করতে পারো? অবশ্যই না। তোমার গরুর সাথে তুমি ঘোড়ার তুলনা করতে পারো, কারণ গরু আর ঘোড়া ওজন সিমিলার, কিন্তু তুমি একবার ছাগলের তুলনা করে দিবা তার জন্য? তো এইটাই বলছে সৌরজগতের সাথে তুলনা, এটা ওনার ছিল দ্বিতীয় সীমাবদ্ধতা। এরপরে দেখো তৃতীয় সীমাবদ্ধতা কি ছিল ওনার? একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ব্যাখ্যা করতে পারে না, যে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ব্যাখ্যা দিতে পারে না। উনি যে ব্যাখ্যাগুলো দিছিলেন, উনি ওনার যে ব্যাখ্যাগুলো দিছিলেন যে এইভাবে ইলেকট্রন ঘুরে, নিউক্লিয়াস আছে ভিতরে, এরপর নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আছে, প্রোটন নিউট্রন আছে এবং বাহিরে ইলেকট্রন আছে। তো এই ব্যাখ্যাটা উনি দিতে পারছিলেন শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য। এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কি কি আছে বলতো? এই যে হাইড্রোজেন, এখানে একটু আমি লিখে রাখি লাল কলম দিয়ে, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেন আছে। তো উনি হাইড্রোজেনের ব্যাখ্যা করতে পারেন। আর কি কি আছে বলতো? এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হিলিয়াম 2+ আছে, হিলিয়াম প্লাস আছে, হিলিয়াম প্লাসের জন্য ব্যাখ্যা করতে পারে। আর কি কি আছে? লিথিয়াম 2+ আছে, আর কি কি আছে? বেরিলিয়াম, লিথিয়াম 2+ এর পরে বেরিলিয়াম 3+ আছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। এই যে এই চারটার জন্য শুধুমাত্র 1 2 3 4 এই চারটা পরমাণুর ক্ষেত্রে উনি শুধু ব্যাখ্যা করতে পারছেন ওনার পরমাণু মডেলটা কেমন হবে, কারণ এই সবারই একটা করে ইলেকট্রন আছে। এটা পরীক্ষায় এত বেশি পরিমাণ আসে, আমি যদি এখানে সারাদিন স্টার দিই তাও মনে হয় আমার ভালো লাগবে না, সারাদিন স্টার দিতে মন চাইবে। কারণ কি, এখান থেকে তোমার পরীক্ষায় বারবার প্রশ্ন আসে যে বোর পরমাণু মডেল নিচের কোনটি ব্যাখ্যা করতে পারে।
বোর পরমাণু মডেল নিচের কোন পরমাণুকে ব্যাখ্যা করতে পারে না? খালি দেখবো তুমি ইলেকট্রন কয়টা আছে, একটা নাকি দুইটা নাকি তিনটা। একটা ইলেকট্রন থাকলেই ব্যাখ্যা করতে পারে, দুইটা থাকলে পারে না। যেমন তুমি হাইড্রোজেন প্লাস কি এই যে হিলিয়ামকে ব্যাখ্যা করতে পারে না। ব্যাখ্যা করতে পারে না কেন? হিলিয়ামে দুইটা ইলেকট্রন আছে, আর এই যে হিলিয়াম প্লাসে একটা ইলেকট্রন আছে, হিলিয়ামকে ব্যাখ্যা করতে পারে। ও লিথিয়াম প্লাসকে ব্যাখ্যা করতে পারে না কেন? লিথিয়াম প্লাসে দুইটা ইলেকট্রন আছে, আর লিথিয়াম 2 প্লাসে একটা ইলেকট্রন আছে। বেরিলিয়ামে একটা ইলেকট্রন আছে, আবার বেরিলিয়ামকেও ব্যাখ্যা করতে পারে। আচ্ছা, এরপরে দেখো, ও হ্যাঁ, বিআর লিখে ফেলছি, এটা বেরিলিয়াম হবে, বেরিলিয়াম। থ্যাংক ইউ। বেরিলিয়াম হবে, ব্রোমিন না, বেরিলিয়াম হবে। দেখো এইটুকু বুঝতে পারছো কিনা বাচ্চারা, বলো তো? আচ্ছা দেখো, এরপরে দেখো, এরপরে পরবর্তীটা দেখো। আচ্ছা, আমরা ম্যাথ তো করাবো এই সামনে, আরেকটু পর দেখো আমরা ম্যাথ গুলো করাবো, এই ম্যাথে চলে যাবো, এই সীমাবদ্ধতা শেষ হলে আমরা ম্যাথে চলে যাবো। লাস্ট সীমাবদ্ধতা আমরা দেখবো যে ম্যাক্সওয়েলের তত্ত্বকে অসমর্থন করে। ম্যাক্সওয়েলের তত্ত্বকে তত্ত্বকে অসমর্থন। বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলছে, যদি একটা বস্তু যে একটা গোলাকার বৃত্তাকার পথের চারিদিকে শুধু দৌড়াইতেই থাকে অনবরত, তাহলে সে চার্জ বিকিরণ করবে এবং এক সময় নিউক্লিয়াসে পতিত হবে। কিন্তু রাদারফোর্ডের এই মডেল অনুযায়ী এটা হয় না কখনো, ঠিক আছে? তুমি যদি একটা মাঠের চারিদিকে সারাদিন দৌড়াও, এক সময় কি তোমার এনার্জি শেষ হয়ে যাবে? তুমি কি করবা? ধপাস করে পড়ে যাবা, তাই না? কিন্তু ইলেকট্রনগুলো যখন ঘুরে চারদিক দিয়ে নিউক্লিয়াসের, ওরাও তো তাহলে এনার্জি বিকিরণ করে নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা এবং পরমাণুর অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা তো হয় না। তাই রাদারফোর্ডের এই যে রাদারফোর্ড যেভাবে বর্ণনা দিছে, এই বর্ণনা ম্যাক্সওয়েলের সাথে মিলে না। তাই আমরা এখানে বলি যে ম্যাক্সওয়েলের তত্ত্বকে অসমর্থন করে। এই পর্যন্ত ছিল রাদারফোর্ডের সীমাবদ্ধতা। এবার আমরা বোরে চলে যাব, তারপরে বোর পরমাণু মডেল দিয়ে যতগুলো ম্যাথ আছে আমরা করে ফেলবো। দেখো, ধন্যবাদ মুরাদ খান, ও অনেক সুন্দর করে লিখছে। এরপরে আমরা বোর মডেলে চলে যাব। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো ডিয়ার স্টুডেন্ট? বোর মডেলে চলে যাব এবার আমরা। বোর মডেল, বোর মডেল এটা 1913 সালে এই রাদারফোর্ডের মডেলের যখন ত্রুটিগুলো ধরা পড়লো, তখন বিজ্ঞানী বোর চালাকি করে সাথে সাথে একটা মডেল তৈরি করছে। যে বোর মডেল, রাদারফোর্ডের মডেলের যে ভুলগুলো ছিল, উনি দ্রুত ভুলগুলো সংশোধন করে ফেলে উনি একটা মডেল প্রস্তাব করছে, এটার নাম বোর পরমাণু মডেল। দেখি আমরা বৈশিষ্ট্যগুলো দেখি। বোরের বৈশিষ্ট্য, 1 নাম্বার বৈশিষ্ট্য হলো ওনার পরমাণু মডেলের যে উনি বলছে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে। আচ্ছা দেখো, আর লিখবো না, তোমার আমি বলতেছি, তোমরা একটু দেখো। কয় মিনিট হয়েছে আমাদের ভিডিও অনেক লং টাইম হয়ে যাচ্ছে, আমরা একটু মুখেই বলি। দেখো, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসার্ধের কিছু অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। তো উনি কি বলছে, এই যে দেখো, রাদারফোর্ড কিন্তু পরমাণু মডেল সম্পর্কে কোনো ধারণা দিতে পারেন নাই, কিন্তু বোর এসে কি বলছে যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিছু নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই কক্ষপথগুলোকে কি বলা হয়? কক্ষপথগুলোকে শেল বলা হয়। কক্ষপথগুলোকে শেল বা অরবিট বা স্থির কক্ষপথ বা প্রধান শক্তি স্তরও বলা হয়। একে এন দ্বারা প্রকাশ করা হয়, n ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে হবে কে শেল, এগুলো তোমরা জানো। n ইকুয়ালস টু 2 হলে হবে কে এল শেল, n ইকুয়ালস টু 3 হলে হবে এম শেল, এবং n ইকুয়ালস টু 4 হলে হবে এন শেল। এগুলো তোমরা সবাই জানো। উনি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছিল যে ইলেকট্রনগুলো যখন ঘুরে তখন কোনরূপ শক্তি বিকিরণ কিংবা শোষণ করে না। ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনরূপ শক্তি শোষণ কিংবা বিকিরণ করে না। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো। সর্বপ্রথম কি বললো, যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে, এই যে কক্ষপথের কথাটা আনছে। আবার রাদারফোর্ড যদি বলে, ম্যাক্সওয়েল যদি বলে আমার তত্ত্বকে সমর্থন তো করলো না, ওইটাও ব্যাখ্যা দিয়ে দিয়েছে যে ইলেকট্রনগুলো ঘোরার সময় কোনরূপ শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। এটা হলো প্রথম বৈশিষ্ট্য ওনার। এরপরে দেখো 2 নম্বর বৈশিষ্ট্য। আচ্ছা, ধন্যবাদ সাথী আক্তার। দেখো এরপরে দ্বিতীয় বৈশিষ্ট্যটা দেখো, রাদারফোর্ড পরমাণুর, বোর পরমাণু, শুধু রাদারফোর্ড আসতেছে।
বোর পরমাণুর দ্বিতীয় বৈশিষ্ট্যটা আমরা দেখবো এখন। এই যে এটা দিয়ে তোমাদেরকে ম্যাথ করতে হবে যে কোনো কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr ইকুয়ালস টু nh/2π। এখানে কিছু কিছু কনস্ট্যান্ট আছে। এটা যে কোনো কক্ষপথে কৌণিক ভরবেগ তোমরা ফিজিক্সে পড়ছো, একটা বস্তুর যদি ভর থাকে এবং তার যদি একটা গতি থাকে, দেখো একটা বস্তুর যদি ভর থাকে এবং তার যদি একটা গতি থাকে, দুইটা গুণ করলে কি হয়? ভর এবং বেগ হয়। একটা বেগ আছে একটা বস্তুর, একটা নির্দিষ্ট ভরের বস্তুর একটা নির্দিষ্ট বেগ আছে, তাহলে কি হবে? দুইটা গুণ করলে ভর বেগ হবে। কিন্তু গোলাকার বা বৃত্তের চারপাশে যখন ঘুরে তখন বস্তুটার বেগকে আর ভরবেগ বলা হয় না, তখন বলা হয় কৌণিক ভরবেগ। এই যে কৌণিক ভরবেগ বলা হয় তখন কৌণিক। এই বৃত্তাকার কক্ষপথে ঘুরতে গেলে একটা ত্বরণ সৃষ্টি হবে। এই ত্বরণটাকেও তুমি সাধারণ ত্বরণ বলতে পারবে না, এটাকেও বলা হয় কৌণিক ত্বরণ। এবং বৃত্তাকার কক্ষপথে ঘুরে সে যে দূরত্ব অতিক্রম করবে এই দূরত্বটাকেও বলা হবে কৌণিক দূরত্ব। বুঝাইতে পারছি ভাইয়ারা? আচ্ছা দেখো তাহলে এখানে কনস্ট্যান্ট আছে কি কি? এম ইকুয়ালস টু ইলেকট্রনের ভর, এটা কনস্ট্যান্ট তোমরা জানো 9.110 ইন্টু 10⁻⁻28 গ্রাম। কিন্তু আমরা তো গ্রামে লিখবো না, আমরা হিসাব নিকাশ করার সময় এসআই এককে লিখবো। এসআই একক কি? ওজনের, কেজি। তাই এটাকে আমরা 1000 দ্বারা ভাগ দিব। 1000 দ্বারা ভাগ দিলে এখানে আসবে -31 কেজি। আর কি কি কনস্ট্যান্ট আছে এখানে? এই যে 2π, 2 তো কনস্ট্যান্ট, আর পাই এর মান তুমি জানো 3.1416। আর এই যে এইচ কে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক এর মান হলো 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এটা হলো প্লাঙ্কের ধ্রুবক, ঠিক আছে? এসটা ভালো করে হয় নাই, জুল সেকেন্ড, এটা হলো প্লাঙ্কের ধ্রুবক। এই দেখো তো সবগুলাই তো কনস্ট্যান্ট। এই যে এখানে এইচ কনস্ট্যান্ট, কনস্ট্যান্টগুলোর নিচে আমি একটা লাল দাগ দিই। এটা পুরোটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট বাদে বাকি কি কি আছে দেখো। এই যে ভি, আর এন আছে। এই ভি হলো বেগ, ইলেকট্রনের বেগ, আর এই আর হলো কক্ষপথের ব্যাসার্ধ, আর এন হলো প্রধান শক্তি স্তর বা কক্ষপথের সংখ্যা, প্রধান শক্তি স্তর মানে কত নাম্বার কক্ষপথে আছে, কক্ষপথের নাম্বার বা শক্তি স্তর। এখন বলো তোমাদেরকে যদি এই তিনটার মধ্যে যে কোনো দুইটা দেওয়া থাকে আরেকটা বের করতে বলে, এটা কি কোনো কঠিন কথা হবে? একবারেই কঠিন না। যে কোনো তিনটা দেওয়া থাকবে, তিনটার মধ্যে যে কোনো দুইটা দেওয়া থাকবে, হয় ভি দেওয়া থাকবে, আর দেওয়া থাকবে এবং এন বের করতে বলবে, অথবা এন দিবে আর দিবে ভি বের করতে বলবে। পারবে না? এই সম্পর্কে কি আমি ম্যাথ দিব দুই একটা করতে দিব তোমাদেরকে? আমি একটা করাই দিয়ে তারপরে করতে দিব নাকি? বলো কমেন্টে একটু বলো, তোমরা যেভাবে বলো। আচ্ছা ধন্যবাদ মুরাদ খান। বলো আমি কি ম্যাথ করাই দিব এই সূত্র দিয়ে দুই চারটা, নাকি আগে সবগুলা বৈশিষ্ট্য আমরা পড়বো তারপরে ম্যাথ করব? যেটা তোমরা বলো। আমার মনে হয় আগে সবগুলো বৈশিষ্ট্য লিখে তারপরে ম্যাথগুলো করাই দিলে তোমাদের জন্য ইজি হবে। এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো, আমি মুছে দিলাম। এটা হলো 2 নাম্বার ছিল, এটা আমাদের 2 নাম্বার বৈশিষ্ট্য ছিল। এরপরে দেখি তোমরা ততক্ষণ কি বলো। আচ্ছা অনেকেই বলতেছে যে এই বৈশিষ্ট্যগুলো পারে। আচ্ছা আরেকটা বৈশিষ্ট্য দেখো, এটা দিয়েও ম্যাথ আসবে। 3 নাম্বার বৈশিষ্ট্যটা দেখো। হ্যাঁ 3 নাম্বার বৈশিষ্ট্যটা উনি বলছে যে 3 নাম্বার বৈশিষ্ট্য ইলেকট্রন, দেখো ইলেকট্রন উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে যখন আসে তখন শক্তি বিকিরণ করে, হ্যাঁ, আর নিম্ন থেকে যখন উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি কি করে? শক্তি তখন শোষণ করে। হ্যাঁ আচ্ছা দেখি, আচ্ছা অনেকে বলতেছে আগে বিস্তারিত করাই দেন। আচ্ছা আগে বিস্তারিত করি। দেখো ইলেকট্রন নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে গমন, তাহলে কি করবে? এখানে নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে গেছে, শক্তি শোষণ করবে, শক্তি শোষণ। আরেকটা দেখো, এটা লাস্ট। ইলেকট্রন উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে
নিম্ন শক্তি স্তরে গমন, এক্ষেত্রে শক্তি বিকিরণ করবে, শক্তি বিকিরণ, এই যে শক্তি বিকিরণ। এখন আমাকে বলো, তোমরা গরিব মানুষ, তোমরা টিনের ঘরে থাকো, তোমাদের টাকা পয়সা হুট করে বেশি হয়ে গেছে, তখন তোমরা কি করবা? প্রথমে মানুষের মাথায় চিন্তা আসে যে টাকা পয়সা বেশি হলেই একটা বিল্ডিং ঘর করার, তাই না? তোমরা একটা চিন্তা করতে পারো, এটা একটা ফ্ল্যাট চিন্তা করতে পারো, তোমরা নিচতলায় থাকো, টাকা পয়সা কমের কারণে, ভাড়া কম, তোমার হুট করে টাকা পয়সা বেশি হয়ে গেছে, তোমার ইচ্ছা কি হবে? তোমার টাকা পয়সা তুমি অনেক শোষণ করছো, হ্যাঁ, এই শোষণ করার ফলে তোমার টাকা পয়সা অনেক বেশি হয়ে গেছে, এখন তোমার ইচ্ছা যাচ্ছে তুমি উপরের তলায় যাবা। এইটাই ঘটে যখন ইলেকট্রন শক্তি শোষণ করে, তখন সে নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে। তোমার আবার মানে উপরতলায় থাকার পরে অনেকদিন পর তোমার টাকা পয়সা শেষ হয়ে গেছে, তখন উপরতলায় তো ভাড়া বেশি, উপরের ফ্ল্যাটে 10 তলায়, এখন বাড়িওয়ালা কি বলবে? নিচে নেমে যাও, নিচে নেমে যাও, এত ভাড়া নাই তোমার কাছে। তার মানে এই যে তোমার টাকা পয়সা শেষ, মানে যখন তোমার এই যে শক্তি বিকিরণ করবে, তখন কি করবে? ইলেকট্রনগুলো উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসবে। আশা করি এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার না? এ পর্যন্ত ক্লিয়ার হলে বলো। টাকা পয়সা বেশি হলে মানুষ কি করে? নিম্ন থেকে উচ্চ স্তরে চলে যায়, আর টাকা পয়সা কমে গেলে আবার উচ্চ থেকে নিম্ন স্তরে নেমে আসে। সেম ঘটনাটা এখানে ঘটে। ইলেকট্রন যখন শক্তি শোষণ করে, তখন সে উচ্চ শক্তি স্তরে গমন করে, আর ইলেকট্রন যখন শক্তি বিকিরণ করে, তখন সে নিম্ন শক্তি স্তরে গমন করে। যেমন আমরা একটা একে দেখতে পারি, যে এটা নিউক্লিয়াস, এই যে একটা ইলেকট্রন ছিল, এই যে ইলেকট্রনটা উপরে যাবে, উচ্চ শক্তি স্তরে যাবে, এই ক্ষেত্রেও কি করবে? শক্তি শোষণ করবে। এই ক্ষেত্রে শক্তি শোষণ করবে, এই যে শক্তি শোষণ, শক্তি শোষণ, শোষণ, হ্যাঁ, শক্তি শোষণ। আবার এইদিকে দেখো, এই যে একটা নিউক্লিয়াস, এই যে এখানে একটা ইলেকট্রন, এই যে ইলেকট্রনটা এইখানে ছিল, এটা এখান থেকে এইখানে আসছে, এই যে এখানে আসছে, সেক্ষেত্রেও কি করছে? শক্তি বিকিরণ করছে, এই যে শক্তি বিকিরণ করছে, এই যে বিকিরিত শক্তি, শক্তি বিকিরণ, এই যে শক্তি বিকিরণ করছে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো সবাই। এই পর্যন্ত বুঝতে পারলে ক্লিয়ার লেখো, আমরা একটু সামনে যাব। আমাদের প্রায় এই বৈশিষ্ট্যগুলোও শেষ এখন, হ্যাঁ। বোরের সাফল্য দেখবো আমরা, এরপরে সীমাবদ্ধতা, এরপরে ম্যাথ শুরু করে দিব। বোরের সাফল্য দেখবো, দেন বোরের সীমাবদ্ধতা, এরপরে ম্যাথগুলো করবো। অনেকেই বলছে আমাকে বিস্তারিত করায়নি, তাছাড়া ম্যাথ করাইলে তোমরা বুঝতে পারবে না, ধরতে পারবে না ম্যাথগুলো কোথায় থেকে করাচ্ছি। তো এটাই ভালো হবে যে আগে একটু ডিটেলসে করায়নি, তারপরে সব ম্যাথগুলো করাই দিই একসাথে। লাস্টে একটু ধৈর্য ধরো, আর 10 মিনিট ধৈর্য ধরো, বোর্ডের সীমাবদ্ধতা দেখবো আমরা এবং সাফল্যটা দেখবো, এরপরে আমরা ম্যাথগুলো শুরু করবো। এই ম্যাথগুলো না করলে তোমরা পরীক্ষায় যায় কি করবো আল্লাহ জানে। দেখো 4-5টা ম্যাথ করাই দেবো, এই 4-5টা ম্যাথ থেকে তোমরা 2টা ম্যাথ কমন পাবা, যদি 2টা আসে এই অধ্যায় থেকে, আর একটা আসলে একটাই কমন পাবা ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ক্লিয়ার বলছো অনেকে, মুছে দিলাম। বৈশিষ্ট্যের পরে আমরা দেখবো এবার সাফল্য। সাফল্য অল্প কয়টা আছে। বোর পরমাণু মডেলের সাফল্য হলো, 1 নাম্বার সাফল্য শক্তি স্তরের আকার। ও শক্তি স্তরের আকার সম্পর্কে বর্ণনা দিতে পারছে। শক্তি স্তরের আকারের বর্ণনা, আকারের বর্ণনা কি বলছিল বোর? বলছিল যে আকারগুলা গোল আকার, তাই না? আচ্ছা, 2 নম্বরে কি বলছে দেখি তো। 2 নম্বরে বলছে যে শক্তি শোষণ বা বিকিরণ সম্পর্কিত তথ্য। শক্তি শোষণ বা বিকিরণ, বিকিরণ সম্পর্কিত তথ্য। বোর কি বলছিল? যে ইলেকট্রনগুলো শক্তি শোষণ করলে উচ্চ শক্তি স্তরে চলে যায়, আর শক্তি বিকিরণ করলে নিম্ন শক্তি স্তরে নেমে আসে। কিন্তু এটা কিন্তু বলতে পারে নাই। কে বলতে পারে নাই? রাদারফোর্ড বলতে পারে নাই। এরপরে 3 নাম্বার এন্ড লাস্ট যেটা আছে আমাদের সাফল্য, এটা হচ্ছে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা। 1 ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে। এই যে ইলেকট্রনগুলো যখন উচ্চ শক্তি স্তরে যায়, নিম্ন শক্তি স্তরে যায়, তখন একটা বিকিরিত রশ্মি আর শোষিত রশ্মি আছে না? এই রশ্মিগুলো থেকে কি হয়? তোমার 1 ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেনের পারমাণবিক এই রশ্মিগুলোর কারণে বিভিন্ন রকম বর্ণালী দেখা যায়, লাল, নীল, বিভিন্ন রকম বর্ণালী দেখা যায়। এই বর্ণালীটা কেন দেখা যায় এটা বর্ণনা করতে পারে বোর। শুধুমাত্র 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য বর্ণনা করতে পারে, বাকিগুলোর জন্য বর্ণনা করতে পারে না। দ্যাট মিনস যে আগের মতো এটা এই যে হাইড্রোজেনের জন্য বর্ণনা করতে পারবে, এরপরে হিলিয়াম প্লাসের জন্য বর্ণনা করতে পারবে, লিথিয়াম 2+ এর জন্য বর্ণনা করতে পারবে, বেরিলিয়াম 3+ এর জন্য বর্ণনা করতে পারবে। এর বাইরে ও বর্ণনা করতে পারবে না। এই হলো তার সাফল্য। এরপরে আমরা সীমাবদ্ধতা
সীমাবদ্ধতাগুলো দেখবো। এই পর্যন্ত বুঝলে সবাই একটু ডান লেখো, এরপরে আমরা সীমাবদ্ধতাগুলো দেখবো। আচ্ছা, এই যে মুরাদ বলতেছে অঙ্ক করেন, আরেকটু মুরাদ আরেকটু টাইম চাই তোমার কাছে। হ্যাঁ, তোমার কাছে আর 5টা মিনিট টাইম চেয়ে নিবো আমি। এই 5 মিনিটে আমি সীমাবদ্ধতাগুলো দেখাই দিই, এরপরে ম্যাথ সলভ করে। সব তো শেষই করে ফেলছি, আর একটা কি সলভ করতে দিবা না? সবগুলো শেষই করে ফেলছি। আচ্ছা, অনেকের তো জানা নাই, দেখছো এই জিনিসগুলো করা। এই যে বোর্ডের সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা আমরা সাফল্যের পরে সীমাবদ্ধতাও 3টা, 5 মিনিটও লাগবে না, 3টা পয়েন্ট 3 মিনিট লাগবে। দেখো সীমাবদ্ধতা, আমরা সীমাবদ্ধতা 3 মিনিটে দেখবো। সীমাবদ্ধতা, এই যে সীমাবদ্ধতা, 3টা সীমাবদ্ধতা আমরা 3 মিনিটে দেখবো। হ্যাঁ, 1 নাম্বার হলো একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। বোর ব্যাখ্যা করতে পারে, ঠিক আছে, বোর পারমাণবিক বর্ণালীগুলো কেন আসে এটা ব্যাখ্যা করতে পারে, কিন্তু শুধুমাত্র 1 ইলেকট্রন বিশিষ্ট মৌলের জন্য পারে, পরমাণুর জন্য পারে। একাধিক ইলেকট্রন থাকলে ও আর ব্যাখ্যা করতে পারে না। এটা হচ্ছে ওর প্রথম সীমাবদ্ধতা। এন্ড দেন ওর 2 নাম্বার সীমাবদ্ধতা হইছে এই পারমাণবিক বর্ণালীগুলো যখন দেখা যায় বর্ণালীতে, তখন একটি রেখা দেখা যায়, বোর বলছিল, কিন্তু শক্তিশালী ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় যে এই রেখাগুলো প্রত্যেকটি রেখা অসংখ্য রেখার সমাহার। এই একটি করে রেখা অসংখ্য রেখায় কেন ভাগ হয়ে যায় এটা বোর ব্যাখ্যা দিতে পারে না। সংক্ষেপে এটা কি লেখা যায় বলতো? সংক্ষেপে কি লেখা যায়? এই যে এটা লিখি, একটির পরিবর্তে একাধিক রেখার দেখা এটা ব্যাখ্যা করতে পারে না। আর 3 নম্বরে লাস্ট যেটা সীমাবদ্ধতা, সেটা হচ্ছে আমাদের শক্তি স্তরগুলো উপবৃত্তাকার নয়। শক্তি স্তরগুলো উপবৃত্তাকার নয়, ঠিক আছে, শক্তি স্তরগুলো কি নয়? উপবৃত্তাকার নয়। ও তো বোর বলছিল যে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে, বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে ইলেকট্রন শুধু বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথেই ঘুরে না, ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরে। এই যে ডাম্বেল আকৃতির কক্ষপথে ঘুরে, এরপরে এই যে ডাবল ডাম্বেল আকৃতির কক্ষপথেও ঘুরে। এগুলো সবই তোমরা পড়বা ভাইয়ারা, এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নাই। এই ধরনের কক্ষপথেও ইলেকট্রনগুলো ঘুরে, আবার গোলাকার কক্ষপথেও ইলেকট্রনগুলো ঘুরে। এটাকে বলা ডাম্বেল, এটাকে বলা ডাবল ডাম্বেল। এরপরে আরো আছে জটিল আকৃতি। ইন্টারে উঠে তোমরা প্রথম চ্যাপ্টারটাই এগুলো নিয়ে পড়বা, ঠিক আছে? আর আলোচনা করলাম না, আমরা ম্যাথে চলে যাই। হ্যাঁ, তোমাদেরকে অনেক কষ্ট দিচ্ছি, এখন আমরা ম্যাথে যাবো, ডিরেক্ট ম্যাথে যাবো। ধন্যবাদ বন্ধু, যে রিয়াদ কমেন্ট করছে। ওর পরীক্ষা চলতেছে, সবাই রিয়াদের জন্য দোয়া করো তোমরা। ওর পরীক্ষা শেষে তো ও প্রতিদিন ক্লাস নিবে। আচ্ছা দেখো, তাহলে এই যে এরপরে সীমাবদ্ধতা গেল, এবার আমরা ম্যাথগুলো শুরু করবো, ঠিক আছে? আচ্ছা, যারা আসো একটু চোখ কান খোলা রেখে নড়ে চড়ে বসো সবাই। বোর সূত্র দিয়ে আমরা বিভিন্ন রকম ম্যাথ সলভ করবো। এখন দেখো, যে শোষিত এবং বিকিরিত শক্তিটা হয়, আমরা বলছিলাম যে পরমাণু যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নামে, অথবা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে উঠে, তখন শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণটাকে আমরা ডেল ই দ্বারা প্রকাশ করি। এই যে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ, শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ এটাকে ডেল ই দ্বারা প্রকাশ করি। ডেল ই ইকুয়ালস টু এইচ মিউ। এই মিউ মানে কি জানো? এই মিউ মানে হচ্ছে কম্পাঙ্ক। এটা কম্পাঙ্ক, এটাকে রসায়নে মিউ দ্বারা কেন লিখছে আমি জানি না, তোমরা ফিজিক্সে কিন্তু কম্পাঙ্ক এর দ্বারাই পড়ো, কম্পাঙ্ক। এই কম্পাঙ্ক, মিউ দ্বারা কম্পাঙ্ক বোঝায়। এটাকে ভাঙলে আবার কি লেখা যায় দেখো তো? দেখো, ইলেকট্রনগুলো যখন চলাচল করে এদের গতিশক্তি অনেক বেশি থাকে, এদের বেগ অনেক বেশি থাকে, তাই আলোর বেগের সাথে আমরা তুলনা করতে পারি। তোমরা পড়ছো সি ইকুয়ালস টু এফ ল্যামডা, পড়ছো না তোমরা? সি ইকুয়ালস টু এফ ল্যামডা, এই যে এটা এফ ল্যামডা মানে নিউ ল্যামডা, সি ইকুয়ালস টু এফ ল্যামডা। এফ মানে কম্পাঙ্ক, তোমরা পড়ছিলা ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, এটা ফিজিক্সে পড়ছিলা তোমরা ভি। কিন্তু ইলেকট্রনগুলো যখন শক্তির বিকিরণ করে তখন এই শক্তিটা অনেক দ্রুত গতিতে চলে, আলোর বর্ণালীর গতিতে চলে, তাই আমরা এখানে ভি কে আমরা সি ধরবো। সি মানে আলোর বেগ, হুইচ ইজ আমরা জানি 3 × 10⁸ ms ইনভার্স 1, তাই না? এই পর্যন্ত ক্লিয়ার?
এটা তো তোমরা ফিজিক্সে পড়ছো, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। এফ কে আমরা এই যে এফ কে কম্পাঙ্ককে আমরা এখানে নিউ দ্বারা প্রকাশ করছি, তার মানে কি এই নিউ আর কম্পাঙ্ক আলাদা না? কখনোই আলাদা না। তুমি চাইলে এই কম্পাঙ্ককে এটাকেও তুমি এখানে লিখতে পারো। এবার দেখো আমি যদি এই নিউ বা কম্পাঙ্ক এখান থেকে বের করি, যে বা কম্পাঙ্ক ইকুয়ালস টু কত, এই তো ভি কে আমরা সি দ্বারা রিপ্লেস করছি, তাই না? তাহলে আমরা এটা লিখতে পারি সি বাই ল্যামডা। দেখো তো এই পর্যন্ত বুঝছো কিনা? তো এইটা নিউ আর কম্পাঙ্ক দুইটা একই জিনিস, তো আমি এই কম্পাঙ্কর জায়গায় এই মানটা বসাই দিতে পারি, এইচ ইন্টু এই যে নিউ এর জায়গায় আমি কি বসাতে পারি, সি বাই ল্যামডা। তাহলে এই পুরাটা সলভ করলে কি হবে দেখো তো, ডেল এ ডেল ই মানে এনার্জি ইকুয়ালস টু এইচ নিউ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। দেখো এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করব। এটা হচ্ছে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে অথবা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে যে শক্তি খরচ হয় সেই শক্তি হলো ডেল ই। আর এই এটা তো একটু আগেই বলে আসছি, প্লাঙ্কের ধ্রুবক, এর মান হলো 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। এরপরে ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা কি? ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, এইটুকু ক্লিয়ার কিনা বলো এই সূত্রটা। এরপরে আমি একটা ম্যাথ দিয়ে দেখি করতে পারো কিনা তোমরা। একটা ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নামে অথবা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে উঠে, তখন বলবে তোমাকে, মনে করো যে তোমার সবই দেওয়া থাকবে, এনার্জি দেওয়া থাকবে, তোমাকে বলবে তরঙ্গ দৈর্ঘ্য কত পাওয়া যাবে, অথবা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকবে, তোমাকে বলবে কত পরিমাণ শক্তির আদান প্রদান হবে। আচ্ছা, এরপরে দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? প্রথম ম্যাথ আমরা স্টার্ট করব। এই পর্যন্ত বুঝতে পারলে বলো, প্রথম ম্যাথ আমরা শুরু করব। তাহলে সূত্রটাকে আমরা এক সাইডে লিখে রাখি। আমরা দেখছিলাম যে ডেল ই ইকুয়ালস টু এইচ নিউ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। এখানে সিটা তোমরা জানো সবাই, এটা হলো আলোর বেগ, সি এর মান হলো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, আর এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, আমরা যেটা দেখছিলাম একটু আগে, এর মান হলো 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। হ্যাঁ, দেখো তাহলে এই যে প্রথম ম্যাথ, এই যে কোশ্চেন, দেখি ম্যাথটা কি বলছিল। দুটি শক্তি স্তরের মধ্যে শক্তি পার্থক্য দেওয়া আছে তোমাকে। দুটি শক্তি স্তরের মধ্যে শক্তি পার্থক্য কত দেওয়া আছে? 1.99 ইন্টু 10 ইনভার্স 17 জুল। 1.99 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 17 জুল দেওয়া আছে শক্তির পার্থক্য, দুটি শক্তি স্তরের মধ্যে শক্তির পার্থক্য। এখন তোমাকে বের করতে বলছে এখান থেকে ইলেকট্রন হলে ইলেকট্রন উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে এলে কত তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরিত রশ্মি পাওয়া যাবে। আচ্ছা দেখো এটা করতে পারো কিনা একটু দেখো তো, ট্রাই করো। দুইটা শক্তি স্তরের পার্থক্য তোমাদেরকে দেওয়া আছে, মানে তোমাদেরকে এখানে তোমরা লিখবা যে এখানে তোমাদেরকে ডেল ই এর মান দেওয়া আছে, এই যে ডেল ই এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 1.99, এই যে 1.99 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 17 জুল ডেল ই এর মান দেওয়া আছে। এবং ইলেকট্রন উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে এলে কত তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা বের করতে হবে। এই যে ল্যামডা ইকুয়ালস টু হোয়াট, এটাই বের করতে হবে। এটা পারো কিনা দেখো তো এই সূত্র দ্বারা। সূত্রটা আমি লিখে দিচ্ছি, এই যে দেখো, ডেল ই ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। এখানে ডেল ই দেওয়া আছে, আর তোমরা এইচ তো জানোই, এইচ ইকুয়ালস টু 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। আর সি ইকুয়ালস টু তোমরা জানো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 এমএস ইনভার্স 1। শুধু জানো না কি, ল্যামডা জানো না, ল্যামডা ইকুয়ালস টু 1। ডিয়ার স্টুডেন্ট, এটা একটু বের করে আমাকে দেখাও তো উত্তরটা তোমরা মিলাইতে পারো কিনা। তোমাদের সময় দেবো 1 মিনিট, এরপরে বাদ বাকি অঙ্কগুলো আমরা করবো। একটু তোমরা ট্রাই করো, সবই আমি বের করেছি, জাস্ট ক্যালকুলেশন করবা।
এই ম্যাথের অ্যান্সারের জন্য আমি অপেক্ষা করতেছি, ঠিক আছে? 1 মিনিট টাইম দিছি, এই ম্যাথের অ্যান্সারটা আমাকে বলবা সবাই কত আসছে, তোমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা মানে ল্যামডা এর ভ্যালু কত আসছে, এটা দেখে আমি তারপর অন্য ম্যাথে যাব। বলো বলো কত আসছে অ্যান্সার? এই যে একজন বলছে মেজবাইন প্রেমা 9.98 ইন্টু 10⁻9 হার্জ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হার্জ হবে না মেজবাইন প্রেমা, হার্জ তো হলো কম্পাঙ্কের একক। তুমি হার্জ কেন ব্যবহার করবা? হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক, তুমি ব্যবহার করবা এখানে ল্যামডা। ল্যামডা মানে একটা দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, এটা হবে মিটারে। তোমার অ্যান্সার ঠিক আছে প্রেমা, জাস্ট তোমার এককটা ভুল। একক ভুলের জন্য কিন্তু স্যারেরা 1 মার্ক কেটে নিবে। যদি তোমার পরীক্ষার খাতায় একক ভুল করে রাখো, 1 মার্ক কেটে নিতে পারে টিচাররা। সেক্ষেত্রে এককের জন্য একটু হুঁশিয়ার থাকবে তোমরা। দেখো তাহলে আমরা এই যে অ্যান্সারটা হবে এখানে, বা ডেল তোমার ল্যামডা ইকুয়ালস টু হবে কত, অ্যান্সারটা বললো জানো? 9.9 ইন্টু 10⁻9, 9.98 ইন্টু 10⁻9 মিটার, এটাই হবে অ্যান্সার। এটা হবে অ্যান্সার ল্যামডা এর মান। এই পর্যন্ত সবাই বুঝছো কিনা? আরেকটা ম্যাথ দেখি পারো কিনা তোমরা, কত দূর শিখলা? হ্যাঁ সরি, মিটার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সুন্দর হয়েছে। এরপরে দেখি আমরা পরবর্তী ম্যাথে চলে যাব আমরা। এরপর এটা তোমরা করবা, আমি করবো না, আমি জাস্ট বলে দিব, তোমরা করবা ম্যাথ। 2 নাম্বার ম্যাথটা হলো আমাদের হিলিয়াম প্লাস আয়নের তৃতীয় শক্তি স্তরে আবর্তনরত একটি ইলেকট্রনের বেগ। আয়নের তৃতীয় শক্তি স্তরে আবর্তনরত একটি ইলেকট্রনের বেগ, একটি ইলেকট্রনের বেগ দেওয়া আছে কত দেখি, 7.28 ইন্টু 10⁵, 7.28 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড হলে বেগটা যদি এত হয়, ওই কক্ষপথের ব্যাসার্ধ কত? ওই কক্ষপথের ব্যাসার্ধ কত? এই যে বলছিলাম না 3টা দেওয়া থাকবে, 3টার মধ্যে 2টা দেওয়া থাকবে, আর একটা বের করতে বলবে। এটা একটু কষ্ট করে ফেলো, আমি তোমাদেরকে জাস্ট সূত্রটা বলে দিচ্ছি যে সূত্রটা কি হবে এখানে। দেখো আমরা জানি mvr ইকুয়ালস টু nh/2π। দেখো তো এখানে কি কি দেওয়া আছে আমাদেরকে, ইলেকট্রনের বেগ দেওয়া আছে তাই না? এই যে ইলেকট্রনের বেগ দেওয়া আছে, ইলেকট্রনের বেগ এটাকে তুমি বসায় দিবা কোথায়? এটাকে বসায় দিবা ভি এর জায়গায়। এরপরে তৃতীয় শক্তি স্তর, আমাদেরকে শক্তি স্তরও বলে দেওয়া আছে, এটাকে তুমি বসায় দিবা এন এর জায়গায়। আর এই যে এইচ তো কনস্ট্যান্ট, 2π ও কনস্ট্যান্ট, আর এমও তো কনস্ট্যান্ট, ইলেকট্রনের ভর তাই না? এখানে জাস্ট তুমি মানটা বের করবা, কার? আর এর মানটা বের করবা। কক্ষপথের ব্যাসার্ধ কত, এই যে আর এর মানটা বের করবা। এটা বের করতে গেলে তোমাকে কি করতে হবে দেখো তো, আর কে শুধু রাখতে হবে, বাদ বাকি সবগুলোকে ওই সাইডে পাঠাইতে হবে। আর ইকুয়ালস টু nh/2π ইন্টু m ইন্টু ভি, সবগুলা মান দেওয়া আছে তাই না? দেখো আমি মান বসাই দিই। n এর মান হচ্ছে 3, আর s এর মান তোমরা জানোই 6.626 ইন্টু 10⁻⁻34 জুল। 2 ইন্টু পাই এর মান 3.1416 ইন্টু m এর মান কত, 9.11 ইলেকট্রনের ভর ইন্টু 10⁻31 কেজি ইন্টু ভি এর মান কত দেওয়া আছে, 7.28 ইন্টু 10⁵, 7.28 ইন্টু 10⁵। তাহলে এটা কি আসবে, আর এর মান, আর একটা ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কিসে আসে? ব্যাসার্ধের একক, দৈর্ঘ্যের একক মিটারে আসবে। তাহলে বের করে দেখাও কত আসে। লেটস ডু ইট স্টুডেন্ট, অ্যান্সারটা বলো আমাকে। অ্যান্সার বলো। আই ওয়ান্ট টু অ্যান্সার ফ্রম ইউ। তোমাদের কাছ থেকে অ্যান্সার চাই শুধু, আর কিছু না। অ্যান্সারটা বলো কত হবে, ব্যাসার্ধ কত হবে? একটু দ্রুত কমেন্ট করো সবাই, অ্যান্সার কত হবে? অ্যান্সার বলো, অ্যান্সারটা কত হয় এখানে, এই যে এই ফাঁকা ঘরে কত হবে অ্যান্সার? কত মিটার বা ন্যানোমিটার যাতে আমরা কেন, তোমরা বলো অ্যান্সারটা কি হবে এই ম্যাথের। দেখি তো দেখা যাচ্ছে কিনা, বেশি উপরে লিখে ফেলছি মনে হয়। আচ্ছা মোটামুটি দেখা যাচ্ছে, শক্তি স্তরে আবর্তনরত একটি ইলেকট্রনের বেগ এত, হ্যাঁ দেখা যাচ্ছে তো। তাহলে অ্যান্সারটা বলো,
নাকি ক্যালকুলেশন অনেক কঠিন হয়ে গেছে? এই ক্যালকুলেশন কঠিন হয়ে গেছে নাকি ক্যালকুলেটার সামনে নিয়ে বসো নাই? কমেন্ট আসছে না কেন? আমি কি অ্যান্সার করে দিব? আমি কিন্তু করে দিতে পারি, তোমাদেরকে একটু টাইম দিচ্ছি, তোমার মাথা খাটায় অ্যান্সারটা বের করো জাস্ট। আচ্ছা, এই তো একজন বলতেন এসবিআই প্রেমা 9.54 ইন্টু 10 ইনভার্স 10 মিটার। মেজবান প্রেমা একটু সামান্য একটু মনে হয় ভুল হয়েছে তোমার, দেখো তো কোথাও ভুল হয়েছে কিনা। দেখো অ্যান্সারটা আর দুই একজন পাঠাও তো দেখি। আচ্ছা, সবাই যখন বলতেছো 9.54 ইন্টু 10 ইনভার্স 10 মিটার, আচ্ছা সবাই বলতেছো, মুরাদও বলছে 9.54 ইন্টু 10 ইনভার্স 10 মিটার, তাহলে এটাই হয়তো বা হবে। তাহলে এটাই আমরা অ্যান্সার রাখলাম, হ্যাঁ এটাই কাউন্ট করলাম। আমার কাছে ক্যালকুলেটর নাই যে আমি ক্যালকুলেশন করবো, ঠিক আছে? ক্যালকুলেটর থাকলে তো ক্যালকুলেটর করে দিতে পারলাম। ক্যালকুলেটরটা আমার একটা ফ্রেন্ডের পরীক্ষা তো, ও নিচ্ছে। দেখো তাহলে 9 পয়েন্ট কত লিখলা তোমরা? 9.54 9.54 ইন্টু 10 ইনভার্স 10 মিটার, 9.54 ইন্টু 10 ইনভার্স 10 মিটার। এই যে শেষ হয়ে গেল আমাদের ম্যাথ। এরপরে আর আমি ম্যাথ করে দিব না, আমি জাস্ট বোর্ডে তুলবো, তোমরা করবা, অ্যান্সার বলবো। আমার ম্যাথ করার সাথে সাথে যেন তোমাদের অ্যান্সার হয়ে যায়, এটা আশা করবো আমি তোমাদের কাছ থেকে, যে আমার ম্যাথ করার সাথে সাথে তোমাদের অ্যান্সার যেন হয়ে যায়। তাহলে আমি এটা মুছে দিলাম, আশা করি সবাই বুঝতে পারছো। না বুঝতে পারলে আমাকে বলতে পারো। এরপরে আমি ম্যাথ করার সাথে সাথে তোমাদের অ্যান্সার আমি দেখবো। আমার ম্যাথ করা শেষ হবে, তোমাদের অ্যান্সারও রেডি করা শেষ হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি আমরা 3 নাম্বার ম্যাথে যাই আমরা আমাদের। এবার কিন্তু আর আমি এত করে দিব না, 3 নাম্বার ম্যাথে যাবো, আমার ম্যাথ করা শেষ হবে। আবার বললাম Q3, আমার ম্যাথ করা শেষ হবে, তোমাদের অ্যান্সারও করা শেষ হবে। এভাবে করবা। দেখো কোন পরমাণু কক্ষপথের ব্যাসার্ধ, কোন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে। কত দেওয়া আছে কক্ষপথের ব্যাসার্ধটা? কোন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ 2.12 ইন্টু 10 টু দি পাওয়ার 10 মিটার, 2.12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। একটা পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে এত, এবং ওই কক্ষপথে ইলেকট্রনের বেগ দেওয়া আছে, এবং ওই কক্ষপথে ইলেকট্রনের বেগ দেওয়া আছে। ওই কক্ষপথে ইলেকট্রনের বেগ কত দেওয়া আছে দেখি তো? 1.09 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড হলে ইলেকট্রনটি কততম কক্ষপথে আছে? এই যে এটাই হলো তোমার প্রশ্ন। এবার বের করতে বলছে কি? এই এন বের করতে বলছে। দেখি আমি করার আগে কে করে ফেলছে, এটা আমি আর করে দিব না, তোমরাই করবা এটা এখন। এই যে মেজবাইন তোমাকে বললাম না যে আগেরটা ভুল হয়েছিল, দেখছো? মানে একজনের অ্যান্সার দেখে সবাই অ্যান্সার দেওয়া শুরু করে। আমিও তো তাই বলি, এটার অ্যান্সার হবে 4.77 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 হবে। এটাই হবে অ্যান্সার। আমিও যখন অ্যান্সার তাড়াহুড়া করে অ্যান্সার করছিলাম তখন এটাই আসছিল। তাই তো বললাম যে আমি ভুল করছি না, তোমরা ভুল করছো। তাহলে এটাই হবে 4.77। এই দেখো আগের ম্যাথটা ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে 4.77 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। আচ্ছা দেখো, নেট খারাপ হলে কি করবো বলো? আচ্ছা, এই ম্যাথটা করবা তোমরা? করে দিতে হবে এখনো? এই বয়সে এসেও যদি ম্যাথ করে দিতে হয়, দ্রুত অ্যান্সার বলো। এই বয়সে এসেও ম্যাথ করে দিতে হলে তো খারাপ লাগে। এই যে mvr ইকুয়ালস টু nh বাই 2 পাই। তোমাকে এবার n বের করতে বলছে, তাহলে তুমি n বের করবা, যে n ইকুয়ালস টু mvr ইন্টু 2 পাই ডিভাইডেড বাই h। সবগুলোর মান বসায় দাও, অ্যান্সার আপনা আপনি চলে আসবে। এই যে সবগুলোর মান বসায় দিবা, ঠিক আছে? m এর মান কত? 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 ইন্টু, এরপরে v এর মান কত দেখো তো? ইলেকট্রনের বেগ কত বলছিল? 1.09 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু, দেখো r এর ব্যাসার্ধ কত বলছিল? 2.12 ইন্টু 10 টু দি পাওয়ার 10 মিটার ইন্টু, এই যে সেই 2, আর ইন্টু পাই এর মান 3.1416, আর নিচে h এর মান 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। আচ্ছা, এটা কি আসবে? কততম কক্ষপথ আসবে বলো?
এটা একটু বলো আমাকে, এটা এবার ভুল করলে ধরে বাইরাবো সবগুলারে, ধরে ইচ্ছা মতো পিটনি দিব এটা ভুল করলে। আচ্ছা 24 তারিখের পর থেকে তোমাদের রিয়াদ ভাইয়া একটা অ্যানাউন্সমেন্ট করছে, 24 তারিখের পর থেকে তোমাদের রিয়াদ ভাইয়ার 7 দিনে গণিত ক্লাস নিবে। 7 দিনে গণিতে তোমাদের যতগুলো চ্যাপ্টার আছে SSC 26-এর একবারে সব শেষ করে দিবে ইনশাল্লাহ। আশা করি তোমরা সবাই থাকবা সাথে আমাদের। আচ্ছা দেখো এরপরে দেখো এটার অ্যান্সার বলো কত আসবে, মেজবাইন প্রেমা বলো। ও তো আগে আগে অ্যান্সার দেয়, বলো তো কততম কক্ষপথ আসবে এটা অ্যান্সার সবগুলা মিলায়। একটু ধৈর্য ধরি আমি 1 মিনিট, তোমরা একজন একটু অ্যান্সার দাও, এরপরে আমরা অন্যটায় যাব। এই যে মিস ব্যাংক আমার ভুল হয়েছে, আবার ক্যালকুলেশন করো। কক্ষপথ কখনো এভাবে আসবে না, কক্ষপথ তোমার সংখ্যায় আসবে, তোমার সুন্দর একটা সংখ্যা আসবে, হয় 2 নয় 3 নয় 4। কক্ষপথ কি এরকম তুমি শুনছো 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, 4 নম্বর কক্ষপথ? তুমি কোনোদিন শুনছো 4.5 নম্বর কক্ষপথ? এগুলো তো হয়ই না। 2.5 নম্বর কক্ষপথ, 3.5 নম্বর কক্ষপথ, এগুলো কোনোদিন হয়? এগুলো কোনোদিন হয় না। তোমার ক্যালকুলেশনে একটু ভুল হয়েছে প্রেমা, মেবি ক্যালকুলেশনটা আবার ঠিক করো, ক্যালকুলেশনটা আবার একটু ঠিক করো তুমি, আবার একটু ক্যালকুলেশনটা ঠিক করা হয়ে যাবে। দেখো আমি তাহলে ক্যালকুলেশনটা অ্যান্সার বলে দিচ্ছি, এটার অ্যান্সার আসবে 2। অ্যান্সার হবে 2তম কক্ষপথ। ইলেকট্রনটা আছে কত, 2তম কক্ষপথে আছে। এটা তুমি বাসায় মিলিয়ে দেখবা। এবং আমি এখন লাস্টে একটা তোমাদের বাড়ির কাজ দিব। এই তো এবার ঠিক আছে, এবার 2 আসছে, হ্যাঁ গুড, 2 আসবে। এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একবারে তোমরা 5 স্টার দিয়ে দিলাম পরীক্ষার জন্য, যাও 5 স্টার, 5 স্টার একটা ম্যাথ। এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং 5 স্টার একটা ম্যাথ। পরীক্ষার সময় পড়লে যদি এটা আসে তোমাদের বোর্ড পরীক্ষা, তখন ভাইয়ার কথা স্মরণ হবে। এখন যদি ভালো করে না করো, করার দরকার নেই, পরীক্ষা যখন পড়বে তখন ভাইয়ার কথা স্মরণ হবে, এই তো ভাইয়া বলছিল এই ম্যাথটা আসতে পারে, আমরা তো করি নাই তখন। আচ্ছা এরপরে দেখো এই যে লিজেন্ড বিজি, ও অ্যান্সার দিছে 2 এবার, ঠিক আছে যাও এই ম্যাথটা তোমরা করবা, 4 নাম্বারটা তোমরা করো। 4 নম্বর ম্যাথটা তোমরা করবা, 4 নম্বরটা আমি বলে দিলাম Q4, এটা আমি লিখে দিচ্ছি, জাস্ট তোমরা করবা এটা। লিথিয়াম 2 প্লাস আয়নের দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ, লিথিয়াম 2 প্লাস আয়নের, এটা লাস্ট ম্যাথ আমাদের, আয়নের দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ, লিথিয়াম 2 প্লাস আয়নের দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ দেওয়া আছে আমাদেরকে 0.705 ইন্টু 10⁻⁻10 মিটার। এটা লিথিয়াম 2 প্লাস আয়নের দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ দেওয়া আছে, ঠিক আছে। এরপরে বের করতে বলছে যে ওই কক্ষপথে ইলেকট্রনের বেগ কত হলে ওই কক্ষপথে ইলেকট্রনের বেগ কত। আচ্ছা এটা তোমাদের HW থাকবে, আমি আর করায় দিব না, এটা HW থাকবে। অনেক করায় দিছি তাই না, এটা একটু HW দিয়ে দেয়, একটু শয়তানি করি, একটু শয়তানি না করলে তো ভালো লাগে না, অনেক করাইলাম, এবার তোমাদের দিয়ে একটু করাই। এটা HW থাকবে, এটা করে তোমরা আমাদের গ্রুপে সাবমিশন করবা। তোমরা নোট সাবমিশন করো, এটা ভালো লাগে না, এটা একটা তোমরা যদি নোট সাবমিশন করো দেখবে যে তোমাদের একটা নোট করার প্রতি একটা ইচ্ছা বাড়বে প্রতিদিন, হ্যাঁ। আর নোট করাটা যে কত বড় একটা ভালো গুণ, এটা তুমি তোমার পরীক্ষার আগেই বুঝতে পারবা। তোমার পুনরায় এই ক্লাসগুলো করতে হবে না, এই ক্লাসগুলো পুনরায় করতে হবে না, তুমি জাস্ট তোমার নোটটা আছে, তুমি 10 মিনিট দেখবা, তোমার পুরো অধ্যায়ের পড়া হয়ে গেছে মনে করো। বুঝাইতে পারছি তো? তোমরা সবসময় চেষ্টা করবা, অলওয়েজ তোমরা চেষ্টা করবা যে নোট করার, আর নোটগুলো সাবমিশন করারও চেষ্টা করো, হ্যাঁ। আচ্ছা দেখো এরপরে এই অধ্যায়ে আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, এগুলো থেকে তো একটা সৃজনশীল পাবা, আরেকটা পাবা তুমি ইলেকট্রন বিন্যাস থেকে, ইলেকট্রনের কক্ষপথ থেকে, শক্তি স্তর, উপশক্তি স্তর। আমি 3 ধরনের ইলেকট্রন বিন্যাস শেখাবো, হ্যাঁ। আমি তোমাদেরকে 3 ধরনের ইলেকট্রন বিন্যাস শেখাবো আজকে না, ইলেকট্রন বিন্যাস আমি আজকে অধ্যায়টা শেষ দিতাম, কিন্তু আমি চাইছি যে আমি 3 ধরনের ইলেকট্রন বিন্যাস করাই তোমাদেরকে
2-3টা করে সিকিউ করাই দিব। এই যে যেগুলো করাইলাম এই টপিক্স থেকে 2টা সিকিউ করাবো এবং ইলেকট্রন বিন্যাসের টপিক্স থেকে 2টা সিকিউ করাবো। তো আজকে যদি আমি নেই তাহলে শেষ দিতে পারবো না, তাই কালকে আমি ভাবছি যে ইলেকট্রন বিন্যাসটা তোমাদেরকে করাবো, দেন আমি সিকিউ সলভ করাই দিব। এই টপিক্স থেকে 2টা আর ইলেকট্রন বিন্যাসের টপিক্স থেকে 2টা। 3 ভাবে ইলেকট্রন বিন্যাস করা যায়। একটা হচ্ছে আউবাউ নীতি, ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস 3 ভাবে করা যায়। একভাবে হচ্ছে আউবাউ নীতি, আউবাউ নীতি, আউবাউ নীতির মাধ্যমে করা যায়। 2 নাম্বার হলো নিষ্ক্রিয় গ্যাসের মাধ্যমে করা যায়, নিষ্ক্রিয় গ্যাসের মাধ্যমে, নিষ্ক্রিয় গ্যাসের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস করা যায়। আর 3 নাম্বার একটা টেকনিক আছে, একটা টেকনিক আছে, ওই টেকনিক দিয়ে করলে আউবাউ নীতিরও দরকার হয় না, জাস্ট তুমি মান বসায় যাবো, তোমার ইলেকট্রন বিন্যাস অটোমেটিক হয়ে যাবে। এই 3 নাম্বারটা, এটা একটা সাধারণ টেকনিক। এটা দিয়ে তুমি আল্লাহর দুনিয়ার তোমার যেই মৌলই দিক না কেন 118 নাম্বার মৌল দিলেও তুমি এই 3 নাম্বার টেকনিকের সাহায্যে ইলেকট্রন বিন্যাস করে ফেলতে পারবা। হ্যাঁ, এমন একটা টেকনিক এটা। এটা হলো SSPS। এই যে এইরকম আমি তোমাদেরকে দেখাই দিব, এই যে SS, এই যে PS, এরপরে DPS, এরপরে আছে FDPS, এই যে এই টেকনিকটার সাহায্যে, এই যে একটা ট্রায়াঙ্গেলের মতো গঠন হয়েছে না, এই টেকনিকের সাহায্যে তোমরা আল্লাহর দুনিয়ার যত মৌল আছে সব মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবে। 118 নম্বর মৌলের ইলেকট্রন বিন্যাস তুমি 1 মিনিটেই করতে পারবে এই টেকনিকের মাধ্যমে। তো আজকে আর আমি এটা দেখাবো না, ইলেকট্রন বিন্যাসটা আমি কালকে তোমাদেরকে একবার ভালোভাবে দেখাবো। আচ্ছা, তোমরা এই নিষ্ক্রিয় গ্যাসের মাধ্যমে, এটা আমার ছোটবেলায় অনেক ঝামেলা লাগতো। দেখো নিষ্ক্রিয় গ্যাসটা আমি একটু দেখাই দিই। তোমরা মাঝে মাঝে দেখবা যে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস, নিয়ন 10 না, নিয়ন 10 এর ইলেকট্রন বিন্যাস কি হবে দেখো তো। তাহলে 1s2 2s2 2p6 এই পর্যন্ত হবে ইলেকট্রন বিন্যাস। তোমাদেরকে যদি আমি বলি যে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস, ম্যাগনেসিয়াম কত 12 না, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস তোমরা দেখবা যে এইভাবে করছে তোমাদের ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। এই যে থার্ড ব্র্যাকেট দেয়া নিয়নকে বুঝাইছে, এরপরে 1s2 2s2 2p6, এরপরে 3s2, এই যে এইভাবে দিছে। এই যে ভাইয়া এই জিনিসটার মানেই হলো এই যে এটা, এই যে নিয়নকেই বুঝায় তোমার এই ইলেকট্রন বিন্যাসটা। আবার যদি আমি বলি সোডিয়াম 11 Na11, তাহলে দেখবা এই যে এইভাবে করা যায় এটাকে। এটা অনেক সহজ, যে নিয়ন দিয়ে 3s1 এটা। আবার দেখো তুমি আর্গনের ইলেকট্রন বিন্যাস দেখো, আর্গন 18 এর ইলেকট্রন বিন্যাস কেমন হবে, 1s2 2s2 2p6 3s2, তাহলে 3p কত হবে বলো, 10 10 আর 2 12, 12 আর 6 18, 3p6। তোমাকে যদি এখন আমি বলি ক্যালসিয়াম 20 এর ইলেকট্রন বিন্যাস করো, তখন দেখবা তুমি এইভাবে করছে, এই যে আর্গনকে তারা এই যে এইভাবে রাখছে, এরপরে ডাইরেক্ট তোমাকে দিবে 3p6 এর পরে তোমার কাছে কয়টা ছিল বলো, 3p6 এর পরে তোমার কাছে এই যে 4s এর যাবে, 4s2, এই যে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস। এগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাসের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস। এগুলোকে কি বলে আমরা, নিষ্ক্রিয় গ্যাসের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস। এটা দেখাবো, আউবাউ নীতি দেখাবো, দেন এই যে আমাদের এই ত্রিভুজের সূত্রটা দেখাবো, এই যে এই টেকনিকটা, এই টেকনিকের সাহায্যে ইলেকট্রন বিন্যাস। দেন কালকে আমরা তোমাদের যত সিকিউ আছে এই অধ্যায় থেকে কঠিন কঠিন সিকিউ বের করে আমি করাবো। প্রথমে তোমাদের এই ইলেকট্রন বিন্যাস থেকে 2টা সিকিউ করাবো, দেন আমি ওই যে ম্যাথগুলো থেকে 2টা সিকিউ করাবো। হ্যাঁ, আরেকটা টপিকস বাকি আছে, আইসোটপ, আইসোবার। আইসোটপ কাকে বলে এটা একটু দেখাই দিব, আর আইসোটপের থেকে কিছু কিছু প্রশ্ন আসে মাঝে মাঝে, এই টিক চিহ্নগুলো কম বেশি দেখাই দিব।